আজকের গল্প অনামিকা তাহসিন রোজা রচিত প্রিয় প্রফেসর। গল্প পাঠে আমি জয়ন্তী। ঈশা এবারও কথা এড়িয়ে আবারও দৃষ্টি নিবদ্ধ করলো আলমারি খোঁজে। লিলি এবার অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলো, আরে বাবা, বল না কি খুঁজছিস? সেই যে এসেছিস, কাপড়ও পাল্টাসনি, ভিজে অবস্থায় স্টোর রুমে ঢুকে পাগলের মতো খুঁজেই চলেছিস। কি খুঁজছিস বলে উদ্ধার কর প্লিজ। ঈশা হাত ব্যস্ত রেখেই বলে উঠল, একটা অ্যালবাম, কিছু ছবির একটা বড় অ্যালবাম ছিল, এখানেই তো থাকার কথা, কোথায় গেল? লিলি এবার আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালো। মাথা ঘুরছিল, তবু ঈশার অস্থিরতা দেখে যেন আর বসে থাকা যাচ্ছে না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঈশার পাশে দাঁড়িয়ে বলল, ছবির অ্যালবাম? কিসের ছবি? কেন হঠাৎ খুঁজছিস এত বছর আগের অ্যালবাম? ঈশা এবার থমকে গেল। তার চোখে যেন ঝলক দিয়ে কিছু একটা ফুটে উঠল। অস্থিরতা নয়, এবার ছিল ভয় আর জেদ। সে আস্তে করে বলল, কিছু উত্তর পাওয়া দরকার হয়েছে লিলি, যেগুলো বহু বছর ধরে প্রশ্ন হয়ে বসে আছে। আমি আজ ভিন্ন কিছু নজর নিয়েছি। লিলির চোখ ছানা বড়া হয়ে গেল। কিসের উত্তর? কি হয়েছে বলবি তো ঠিকঠাক করে। ঈশা আর কিছু না বলে আবারও তাকালো আলমারির নিচের তাকে। ধুলো মাখা একটা বাদামি রঙের মোটা ফাইল আকৃতির কিছু একটা টেনে বের করলো। ধুলোর পরতে ঢাকা সেই বস্তুটা বের করতেই লিলির গা কেঁপে উঠল। অ্যালবাম? ঈশা ধীরে ধীরে সেটার উপর হাত বুলিয়ে মুছে ফেলল ধুলো। পুরনো কাগজের গন্ধ মিশে ঘর জুড়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি করল। লিলি গলা নামিয়ে বলল, তুই কি কারো খোঁজে এই ছবিগুলো দেখবি? ঈশা একটু না তাকিয়ে শুধু বলল, হ্যাঁ, আর যদি এই ছবির ভেতর আমার সন্দেহ সত্যি হয়, তাহলে আমি আমার জীবনের সবচেয়ে বড় চেনা জানা সত্যিটাই পাল্টে যাবে লিলি, এমনকি আমার পরিচয়ও। লিলি বিস্মিত চোখে তাকিয়ে রইল ঈশার মুখের দিকে। ঈশা এবার অ্যালবামটা মেলে ধরল। প্রথম পাতায় একটা পুরনো ছবি, 4 জন মানুষ হাসি মুখে দাঁড়িয়ে, স্বামী স্ত্রী আর প্রায় সমবয়সী 2 বোন। আর ঠিক পেছনে ছোট করে হাতে লেখা, আমাদের পরিবার। ছবিটা দেখে সরু চোখে তাকালো লিলি। আঙ্গুল উঁচিয়ে সন্ধিহান কণ্ঠে শুধালো, ইস্যু, এই লম্বা করে বাচ্চাটা তুই না? ঢোক গিলল ঈশা। এরপর চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। কিছু না বলে অ্যালবামের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে হঠাৎ ঈশার আঙ্গুল থেমে গেল এক জায়গায়। একটা পাতার মাঝখানে সযত্নে রাখা একটা ছবি, চারপাশে কালচে হয়ে যাওয়া পেজ, কিন্তু মাঝখানে থাকা ছবিটা যেন এখনো জীবন্ত। একটা 7 কি 8 বছরের ছোট্ট ছেলে, হালকা কোকড়া চুল, টুকটুকে মুখ, হাসি মুখে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। পরনে সাদা পাঞ্জাবি, পেছনে রোদ ঝলমলে একটা বাগান। লিলি পাশে দাঁড়িয়ে ছবি দেখে বলল, আরে বাচ্চাটা কিউট তো, এটা কে? বেশ চেনা চেনা লাগছে না? কিন্তু ঈশা কোনো উত্তর দিল না। তার চোখের দৃষ্টি ছবিটার গায়ে আটকে আছে। সময় থেমে গেছে যেন। ঠোঁটের কোণে একটু স্তব্ধতা, আর কপালে স্পষ্ট ভাঁজ। সে ছবিটার গায়ে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, এটা হতে পারে না। লিলি বিস্ময় বলল, তুই চিনিস একে? ঈশা মুখে কিছু বলল না, শুধু মাথা নিচু করে আবারও ভালো করে ছবিটার দিকে তাকালো। ছবিটার পেছনে ছোট করে কিছু লেখা। ঈশা ধীরে ধীরে অ্যালবাম উল্টে লেখাটা পড়ল, আমাদের ছোট্ট জোসেফ, বাগানের রাজপুত্র সে, তারই জন্মদিনের স্মৃতি। ঈশার কপাল ঘামে ভিজে উঠল, ঠোঁট শুকিয়ে এলো। সে নিচু স্বরে বলল, কিন্তু এই নামটা তো কখনো বলা হয়নি। লিলি কিছু বুঝে উঠতে না পেরে জিজ্ঞাসা করল, মানে কি তোর? কে এই জোসেফ? তুই কাকে খুঁজছিলি আসলে? ঈশা এবার প্রথমবারের মতো সরাসরি তাকালো লিলির দিকে। চোখ দুটো বিস্ময় আর কাপা এক ধরনের ভয় নিয়ে বলল, একটা মানুষ ছোটবেলায় যেমন থাকে, বড় হলেও কি ঠিক সেমনই থাকে? পসিবিলিটি কতটুকু লিলি? লিলি ঈশার এমন আজগুবি কথা শুনে তবদা খেল। এরপর ঘাড় উঁচিয়ে বোঝালো সে জানে না। ঈশা ছবিটা রেখে আবারও অ্যালবাম উল্টালো। হঠাৎ ঈশার আঙ্গুল থেমে যায় এক জায়গায়। ধুলো মাখা পাতার ফাঁক দিয়ে সে টেনে বের করে একটা পুরনো ছবি। চোখ আটকে যায় মাঝখানে থাকা
7-8 বছরের একটি ছেলের দিকে। সে একই ছেলে, একটা সরল অনাবিল হাসি তার মুখে, চোখে কৌতূহল, চারপাশের পৃথিবী যেন নতুন নতুন বিস্ময় ভরা। ঈশা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে ছবিটার দিকে। মুখের রেখাগুলো ধীরে ধীরে কুঁচকে আসে, কপালে চিন্তার ভাঁজ, আর চোখে যেন কোনো চেনা স্মৃতির ছায়া। তার ঠোঁটের কোণে নেমে আসে স্তব্ধতা, হঠাৎ করেই যেন চারপাশের শব্দ থেমে গেছে। একটা পৃষ্ঠা উল্টাতেই দেখা যায় আরও একটা ছবি। এবার বাচ্চাটা খালি গায়ে দাঁড়িয়ে। এটাই খুঁজছিল সে। খুব সরু চোখে তাকিয়ে ছবিটা কাছ থেকে দেখল ঈশা। বাচ্চাটার বুকের বাম পাশে স্পষ্টভাবে চোখ পড়ে একটা পুরনো কাটা দাগ, গা ছমছমে, অসমভাবে সেলাই করা। হয়তো বাচ্চাটার শরীরে কোনো অপারেশনের চিহ্ন বা আরও কোনো গভীর কিছু। ঈশার চোখ চওড়া হয়ে যায়। সে আরেকটা পৃষ্ঠা উল্টায়, আরেকটা ছবি, একই ছেলে, অন্য ভঙ্গিতে, কিন্তু সেই একই দাগ। এবার তার মুখে হাসির আড়ালে গোপন কোনো যন্ত্রণার ছাপও স্পষ্ট। ঈশা মাথা নিচু করে দীর্ঘক্ষণ চেয়ে থাকে ছবিগুলোর দিকে। তার চোখে জমে ওঠা এক অদ্ভুত বিস্ময়, ভয় আর বোঝা না যাওয়া চিন্তার মিশেল। লিলি এবার আর চুপ থাকতে না পেরে বলল, ঈশা, তুই ঠিক আছিস তো? কে এই বাচ্চা? ঈশা চোখ না সরিয়ে ফিসফিস করে বলল, জোসেফ, জোসেফ হ্যারিস। লিলি মুখ কুঁচকে তাকিয়ে বলল, জোসেফ হ্যারিস, বিদেশি? ঈশা মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। বিদেশি, তবে বাঙালি। লিলি তবুও কিছু বুঝল না। তাতে কি হয়েছে? এমন করছিস কেন? পরিচয় কি বাচ্চাটার সেটা বল। আর এই অ্যালবামটা ঠিক কাদের? কথাটা গ্রাহ্য না করে ঈশা ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে হাতে থাকা 3টে ছবির মধ্যে একটা ছবি লিলির হাতে দিয়ে বলল, একটু দেখ তো তুই, এই বাচ্চাটাকে কার মতো লাগছে? খুব ভালো করে দেখ, এই মুখটা আমি ঠিক কোথায় যেন দেখেছি। লিলি ছবিটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ মুখ কুঁচকে তাকিয়ে থেকে হঠাৎ সজাগ হলো তার দৃষ্টি। পট করে ঈশার দিকে তাকিয়ে বলল, ঈশা, এই বাচ্চাটার চুল কিছুটা ফরহান স্যারের মতো, তাই না? গাঢ় বাদামি। ঈশা সন্তুষ্ট হলো না, বিরক্ত হয়ে বলল, শুধু এইটুকু? আর চোখ দুটো? লিলি আবারও চোখ দুটো নিবদ্ধ করে সময় নিল। তারপর চোখে দৃষ্টি হতেই হতবাক হয়ে গেল। হ্যাঁ রে বোন, চোখ দুটোও ফরহান স্যারের মতো, হালকা বাদামি, একটু লাইট কালার। ঈশা এবার ধীরে ধীরে মাথা নাড়ল। লিলির কথায় যেন নিজের ভিতরের সন্দেহটা আরও একটু দৃঢ় হলো। অ্যালবামের পাতায় রাখা ছবিগুলোর দিকে আরেকবার তাকালো সে, তীক্ষ্ণ দৃষ্টিতে। সেই ছোট্ট ছেলেটির মুখের রেখায় চোখের গভীরে খুঁজে বেড়াতে লাগলো কোনো পরিচিত সুর। তারপর নিচু গলায় বলল, এই ছবিগুলো যদি সত্যি হয়, এই বাচ্চাটাই যদি উনি হন, তাহলে ফরহান স্যার আসলে কে? উনি জোসেফ হলে দেশে কি করছেন? ওনার তো ওই দেশে থাকার কথা। উনি কি বাই এনি চান্স আমাকে চিনে ফেলেছে? লিলি এবার একটু থমকে গেল। এতক্ষণ পর্যন্ত ব্যাপারটাকে একটা স্রেফ কাকতালীয় বলে ভেবেছিল। এখন সেটা আর হালকাভাবে নেওয়া যাচ্ছে না। তার চোখে যেন একটু ভয়ের ছায়া। সে ফিসফিস করে বলল, চিনে ফেলেছে মানে? তোকে চিনবে কিভাবে? আর কোন দেশ? মানে তুই কি বলতে চাইছিস উনি এই জোসেফ? কিন্তু কিভাবে সম্ভব? আর তুই চিনিস কিভাবে? ঈশার ঠোঁট কেঁপে উঠল। এক ধরনের আবেগ চাপা দিয়ে সে বলল, জানি না, আমি কিচ্ছু জানি না। বলে সব কিছু ফেলে দৌড়ে ঘরের দিকে চলে গেল ঈশা। লিলি কিছুক্ষণ হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে করে নিচু স্বরে বলল, ফরহান স্যার যদি সত্যি এই বাচ্চাটা মানে জোসেফ হন, তাহলে ঈশার সাথে এর সম্পর্ক কি? উফ, আমি কিছুই বুঝতে পারছি না। এত রহস্য না করে পরিষ্কার করে কেন মেয়েটা বলছে না? হ্যাঁ ঈশা, থাম। লিলিও ঈশার পিছু নিল। অন্যদিকে ঈশা নিচের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। নিঃশ্বাস ফেলার শব্দটাও যেন ভারী হয়ে উঠেছে। সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। মাথার মধ্যে সবকিছু ঘুরপাক খাচ্ছে। ছবি সেই ছোট্ট ছেলের হাসি, চোখের গভীরতা আর বুকের সেই কাটা দাগ। হঠাৎ একটা নাম তার ঠোঁটের কোণে কাঁপতে কাঁপতে উঠে এলো, জোসেফ হ্যারিস। যদি উনি ফরহান স্যারই হন, তাহলে আমি কি? চোখের কোণে জমে ওঠা অশ্রুরা আর আটকে রাখা গেল না। অ্যালবামের পাতায় লুকিয়ে থাকা স্মৃতি খুলে দিতে চাইছে এক অজানা দুনিয়ার দুয়ার।
যেটার পেছনে রয়ে গেছে বহু বছর আগের কোনো ভয়াবহ বা গোপন সত্য। এখন শুধু একটা প্রশ্ন তাড়া করে ফিরছে তাকে, এই মানুষটাকে আমি তাকে যতটা চিনি আদৌ কি চিনি? আমার পরিচয় কি উনি জানেন? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রফেসর হয়ে আসা কি শুধুই কাকতালীয়, নাকি একটা সাজানো গোছানো পরিকল্পনা? পরদিন সকাল, ক্লাসরুমের জানালার ফাঁক দিয়ে নরম রোদ ঢুকে পড়েছে। বাতাসে এক ধরনের গ্রীষ্মের অলস্য মিশে আছে। তবুও সেই সকালটা যেন অন্যরকম। ফারহান যথারীতি গম্ভীর মুখে ক্লাসে প্রবেশ করেছে। হাতে তার চিরচেনা ফাইল, চোখে পরিচিত কাঠিন্য, আর গলায় সেই শান্ত অথচ গুরুত্বপূর্ণ স্বর। গুড মর্নিং স্টুডেন্টস, লেটস বিগিন। সবাই ফারহানের কথায় সোজা হয়ে বসে গেল। বই খুলে ফেলল, শুধু ঈশা ছাড়া। ঈশার চোখ বইয়ের পাতায় নয়, সরাসরি ফারহানের মুখে। সে আজ আর কোনো শিক্ষকের চোখে চোখ রাখছে না, বরং একজন অজানা মানুষকে চেনার চেষ্টা করছে। সে ফারহানের কণ্ঠের ওঠানামা খেয়াল করে, তার হাত নাড়াচাড়া, কথার মাঝে অন্যমনস্কতা আছে কিনা সব কিছুতে সে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু খুঁজছে। ঈশা খুব করে চেষ্টা করছে ফারহানের চোখ দুটো মনোযোগ দিয়ে দেখার, কিছু একটা খোঁজার, যেটা ছবি সেই ছোট্ট ছেলেটার চোখে ছিল। তার বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ করছে, কিন্তু মুখে স্থিরতা। কেবল একবার হঠাৎ ফারহানের হাত থেকে কলম পড়ে যেতেই ঈশা চমকে উঠল। সেই মুহূর্তে ফারহানের দৃষ্টির সাথে যখন ঈশার চোখের মিলন হলো, সময় যেন থমকে গেল। ঈশা অপ্রস্তুত হয়ে ঢোক গিলল, ফারহান বাঁকা হাসল। বাঁকা হাসিটা চোখে পড়ল ঈশার। সে ভ্রু কুঁচকে তাকালো। লিলি পাশ থেকে আস্তে করে কনুই দিয়ে ঠেলা দিল ঈশাকে। এই মেয়ে, হয়েছে কি তোর? বই বের করস না কেন? ঠিক আছিস? ঈশা কোনো উত্তর দিল না, শুধু আস্তে করে মাথা নাড়ল, বোঝালো সে ঠিক আছে। লিলি একটু বিরক্ত হয়ে চোখ সরালো ফারহানের দিকে। কেউ একটু বিভ্রান্তিকর অবস্থায় আছে। ক্লাস চলতে থাকলো। ফারহান টপিক এক্সপ্লেন করছে, বোর্ডে লিখছে, মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে মার্কার দিয়ে লিখতে লিখতে ঈশার দিকে সে প্রশ্ন ছুড়ে মারল। মিস ইশানি, ক্যান ইউ আনসার অ্যান্ড এক্সপ্লেন দ্যাট নেক্সট পার্ট? ঈশা চমকে উঠল। হঠাৎই ঘোর কাটল তার, সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে আমতা আমতা করা শুরু করে দিল। জি স্যার, আমি শুনিনি, সরি। এক সেকেন্ডের জন্য ফারহান চুপ করে থাকলো। সূক্ষ্ম হাসি দেখা গেল। সে নিজেও জানতো এতক্ষণ কোনো কিছুই ঈশা শোনেনি, তাই তো ইচ্ছে করেই প্রশ্ন ছুড়েছে। বাঁকা হাসিটা বজায় রেখে বোর্ডে চোখ রেখেই ফারহান বলল, সিট ডাউন, স্টে ফোকাসড। ঈশার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়ছে। এভাবেই ক্লাসটা শেষ হলো। আর আজকের ক্লাসটাই ঈশার লাইফে একটা জঘন্য ক্লাস ছিল, যেটাতে সে মন দেয়নি। ঈশা, তোকে ফারহান স্যার ক্যান্টিনের ওই দিকটায় ডাকছে। ক্লাসমেট রাইদার কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই আপনা আপনি চোখ বড় হয়ে গেল ঈশার। মাথা কাজ করা বন্ধ করে দিল তৎক্ষণাৎ। হতবাক হয়ে লিলিও মেকি হেসে তাকালো ঈশার দিকে। চোখের ইশারায় দেখিয়ে দিল ক্যান্টিনের দিকে, যার অর্থ তুমি একা যাও। ঈশা ক্যান্টিনের দিকে এক পলক তাকিয়ে ঢোক গিলল। তারপর হাতে থাকা ব্যাগটা লিলির হাতে ধরিয়ে দিয়ে বলল, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি। আমাকে ছাড়া এক পাও এগিয়েছিস তো ঠ্যাং ভেঙে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিব। বলেই এক পা দুপা করে ক্যান্টিনের দিকে গেল ঈশা। লিলি দুই কাঁধে ব্যাগ দুটো নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এরপর গেটের দিকে এগিয়ে গেল। সেখানে গোল করে বসার জায়গা আছে। সিদ্ধান্ত নিল ওখানেই বসে অপেক্ষা করবে ঈশার জন্য। ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে অপেক্ষারত ফারহান ঘড়ি দেখে পকেটে হাত গুজে নিল। হালকা ফিকে নীল শার্টটা আজ তার চওড়া বুক আর সুঠাম কাঠামোকে আরও স্পষ্ট করে তুলেছে। হাত জোড়া বুকের সামনে ভাঁজ করে নিল সে, চোখে চিরচেনা গাম্ভীর্য, ঠোঁটের কোণে কেমন এক অনাবিষ্কৃত অভিব্যক্তি। ফারহানের এমন পাগল করা রূপ ঈশা দূর থেকেই দেখল। কথাই আছে, পুরুষ মানুষের খুব বেশি সুন্দর হতে নেই। তাহলে এই মানুষটাকে কেন এত সুন্দর হতে হবে? প্রশ্নটা করে নিজেই থমকে গেল ঈশা। ফটাফট চোখ নামিয়ে নিল ফারহানের দিক থেকে। ছিছি, একই নির্লজ্জের মতো দৃষ্টি দিচ্ছিল সে। নিজের কাজকে ধিক্কার জানিয়ে ঠোঁট গোল করে শ্বাস ফেলল। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে যায়। প্রতিটি পা সামনে ফেলতেই বুকের ধুকপুক শব্দ একটু করে বাড়ছে। কপালের উপরে হালকা ঘাম জমেছে।
হাত দুটো ঠান্ডা হয়ে আসছে। মনে হচ্ছে কেউ যেন তার ভেতরের সব গোপন চিন্তা পড়ে ফেলবে এখনই, কিন্তু কিছু করার নেই। কাছাকাছি যেতেই ঈশা অনুভব করলো ফারহানের উচ্চতা আজ আরো বেশি লাগছে। লোকটা এত লম্বা কেন? এখন তার সাথে কথা বলতে হলে তো মাথা উঁচু করে কথা বলতে হবে। কিছুক্ষণ চুপ থেকে ঈশা নিচু গলায় বলল, স্যার আমায় ডেকেছেন? মেলি কণ্ঠটা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো ফারহান। ঈশাকে হাত কসলাতে দেখে পকেটে হাত গুজে একদম তার দিকে ফিরে তাকিয়ে স্থির দৃষ্টি ফেলে বলল, মিস ঈশানী, গতকাল কল দিয়েছিলেন কেন? তাও দুবার। বিজি থাকার কারণে ধরতে পারিনি, বাট পরে তো আমি ব্যাক করেছিলাম, তখন আবার ধরলেন না কেন? ঈশা ঢোক গেল। বুকের ভেতর ভীষণ কিছু একটা গুঞ্জন করছে। ভয় না আকর্ষণ, সে নিজেও বুঝে উঠতে পারছে না। তবে হঠাৎ করে অনেক সাহস নিয়ে জিজ্ঞাসা করেই বসল, আচ্ছা স্যার, আপনার বাসা কোথায়? আড়ালে বাঁকা হাসল ফারহান। উত্তরা, জানেনই তো। ঠোঁট ভিজিয়ে দুই দিকে মাথা নেড়ে ঈশা আবারও জিজ্ঞাসা করল, না স্যার, আপনার জন্মস্থান, আই মিন স্থায়ী ঠিকানাটা কোথায়? ফারহান এবার ভ্রু উঁচিয়ে বলে উঠল, আপনি এই প্রশ্ন করতে কল করেছিলেন মিস ঈশানী? রিডিকিউলাস। আমি জানতাম স্টুডেন্টরা আমায় এডুকেশনাল রিজনে নক করে। ফারহানের কথায় ঈশার মুখ লাল হয়ে উঠল। মাটির দিকে তাকিয়ে নিজেকে ছোট নির্বোধ মনে হতে লাগলো তার। লজ্জা পেল ভীষণ। হাত দুটো অনিয়মিতভাবে কসলাতে লাগলো সে। নিজের অস্বস্তি লুকাতে চাইছে। গলার স্বরটাও কেমন যেন ভারী হয়ে গেল। চোখের পাপড়ির আড়াল থেকে সে বলল, না মানে, আমি আসলে কিছু মনে করবেন না স্যার, বিষয়টা উদ্ভট জানি, কিন্তু আপনাকে কারোর সঙ্গে খুব মিলে যেতে দেখছি, তাই ভাবলাম। ফারহান এবার ঠোঁটের কোণে এক অদ্ভুত চেহারা এনে বলল, মানে আপনি ভাবলেন আমি হয়তো আপনার কোনো হারিয়ে যাওয়া চেনা মানুষ? ঈশা চমকে উঠে মুখ তুলে তাকালো ফারহানের দিকে। জড়তা নিয়ে বলল, আমি নিশ্চিত নই স্যার, কিন্তু ওই যে গতকাল বললাম আপনাকে খুব চেনা চেনা লাগছে, তাই আর কি। একটা মুহূর্তের জন্য ফারহান থমকে গেল। চোখে এক ঝলক অনুধাবনের ছায়া খেলে গেল তার। তারপর মুখ নরম করে ধীরে বলল, আপনি খুব কল্পনাপ্রবণ মেয়ে মিস ঈশানী, তবে কিছু প্রশ্ন কল্পনা দিয়ে নয়, যুক্তি দিয়ে করা উচিত। ঈশা বোকার মতো মাথা নাড়ালো, জি স্যার, ভুল হয়েছে। ফারহান হালকা মাথা জাকালো। ভুল? না, ঠিক ভুলের কিছু নেই। কৌতূহল থাকাটা খারাপ নয়, যদি সেটা ঠিক জায়গায় ব্যবহার করা হয়। পকেট থেকে মোবাইল বের করে সময় দেখলেন ফারহান। আপনার ক্লাস তো নেই এখন, যান। আর হ্যাঁ, ব্যক্তিগত প্রশ্ন ব্যক্তিগত কাউকে করলেই ভালো হয়, আমি তেমন ধৈর্যশীল নই। এই বলেই ফারহান ঘুরে গেল। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যেতে যেতে আর একবারও পিছনে ফিরে তাকালো না। ঈশা দাঁড়িয়ে রইল। তার ভেতরটা কেমন কাঁপছে, লজ্জা, হতাশা আর সেই পুরনো সন্দেহ সব একসাথে মিশে গিয়ে এক অনুচ্চারিত যন্ত্রণায় পরিণত হলো। সে তাকিয়েই রইল নিজের মতো করে হেঁটে যাওয়া ফারহানের দিকে। কেন যেন মনে হলো লোকটা রুড বিহেভ করার অভিনয় করল, নিজেকে আড়াল করল, প্রশ্নটাও এড়িয়ে গেল। ঘটনা কি? পরিষ্কার করে খুলে বলতো ঈশা। লিলির প্রশ্নে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে ঈশা। এক কথা বারবার জিজ্ঞাসা করা তার মোটেও পছন্দ না। তার উপর একের পর এক চিন্তায় মাথায় ঠিক নেই তার। ফারহানের সাথে কথা শেষ করে এসে এই মাত্র দুই বান্ধবী রিস্কাতে উঠেছে, আর সেই থেকে ঈশাও চিন্তায় মরে যাচ্ছে। এদিকে লিলিও কৌতূহলে বাঁচতে পারছে না। তবুও যথাসম্ভব স্বর স্বাভাবিক রেখে ঈশা বলে উঠল, কিসের কথা বলছিস? লিলি ফিসফিস করে বলল, ফারহান স্যারের কাহিনীটা বল। তুই তো জানিস না, সিনিয়র আপুরা তোকে নজরে রাখছে। সবাই উল্টোপাল্টা কথা বলা অলরেডি শুরু করে দিয়েছে। সবার ধারণা তুই স্যারের উপর গ্রাস খেয়েছিস। ঈশা বিস্ময় নিয়ে বলে উঠল, এ আমি? কখনোই না। আমি স্যারের উপর ক্রাশ খেতে যাব কোন দুঃখে? লিলি এবার ঠোঁট ভিজিয়ে মিটিমিটি হেসে বলে উঠল, তা না হয় বুঝলাম ম্যাডাম, বাইরের মানুষের কথা বাদ দিলাম, যাও। কিন্তু তুমি যে আজকাল প্রফেসর ফারহানের দিকে ক্লাসের সময় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো, সেটার কি এক্সপ্লেনেশন দেবে?
এতক্ষণ ধরে মেজাজ বিগড়ে থাকা ঈশা এবার ফারহানের প্রসঙ্গে আইসক্রিমের ন্যায় গলে গেল। লিলির কথাটা শোনা মাত্রই ইতস্তত হয়ে উঠল। সাফাই দিতে তাড়াহুড়ো করে বলে উঠল, এসব বাজে কথা, আমি স্যারের দিকে তেমন করে কখনোই তাকাইনি। লিলি বাঁকা হেসে পড়ল, বললেই হলো, তুমি যে ইদানিং প্রফেসর স্যারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকছো তা কিন্তু আমি বেশ খেয়াল করেছি। ঈশা এবারও তাড়াহুড়ো করে মুখ ফসকে বলে উঠল, আরে না ভাই, আমি স্যারকে কখনো খুঁটে খুঁটে দেখিনি। আমি তো এটাও জানি না স্যারের কয়টা চোখ। ঈশার কথা শুনে লিলি একটুর জন্য রিকশা থেকে পড়ে যেতে যেতে নিজেকে সামলিয়ে নিল। বেফাস আজগুবি কথা বলে নিজেও বিরক্ত হলো ঈশা। চিন্তাতে তার মাথাও খারাপ হয়ে গেছে। লিলি এবার আর হাসি আটকে রাখতে পারল না। বুক ধুকপুক করে উঠল হাসিতে। সে এক হাতে রিকশার হ্যান্ডেল ধরে আর এক হাত ঈশার কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, ভাই ঈশা, সিরিয়াসলি তুই কি বললি এখন? স্যারের কয়টা চোখ তাও জানিস না? সাব্বাস, তাহলে এক কাজ কর, আগামীকাল, না না খুব বেশি দেরি হয়ে যাবে, তুই আজ রাতেই স্যারের বাসায় চলে যা, শিগগিরই দেখে আসবি স্যারের কয়টা চোখ, বুঝলি? বলেই হু হা করে হাসতে শুরু করলো লিলি। ঈশা নিজেও অপ্রস্তুত, তবে প্রকাশ না করে সে মুখ গোমড়া করে বলল, আল্লাহর দোহাই লাগে, তুই আর হাসিস না তো লিলিপুট, মাথা গরম হয়ে আছে। একদিকে ফারহান স্যারের ওই গম্ভীর ধাঁচের কথা, স্টুডেন্টরা নাকি শুধু এডুকেশনাল কারণে কল করে। তুই ভেবে দেখ, এই কথাটা শুনে কেউই শান্ত থাকতে পারে? আমি কি বেহানি আলাপ করতে কল করেছিলাম? আজব মানুষ। লিলি চোখ টিপে বলল, মানে তোদের মধ্যে আলাদা কিছু একটা হচ্ছেই, মানো বা না মানো। ঈশা এবার গলা নামিয়ে একটু মোলায়েম স্বরে বলল, না রে, বিষয়টা যেমন ভাবছিস অমন কিছুই নয়। তুই বিশ্বাস করবি না, আজ স্যারের সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এরকম ভয়, আবার এরকম আকর্ষণ, আবার একটা অদ্ভুত চেনা একটা অনুভূতি। উনি আমার মনের কথা বুঝে ফেলবেন এখনই, এইরকম একটা অস্বস্তিকর অনুভব হচ্ছিল বারংবার। আমি নিজেও বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে আমার সাথে। লিলি এবার সিরিয়াস হয়ে গেল। রিকশার চলার শব্দের মাঝে কপাল কুঁচকে বলল, তুই কি ওনাকে চিনিস আগে থেকে? মানে চেনা লাগে এমন? আর ওই যে অ্যালবামের বাচ্চাটা কে, সেটা তো এখনো বললি না। ঈশা চুপ করে গেল কিছুক্ষণ, তারপর ধীরে মাথা নাড়িয়ে বলল, আমি নিজেও ঠিকঠাক বলতে পারি না। লিলি অবাক না হয়ে পারল না। মেয়েটার এই অতীত সে আজও ধরতে পারে না। আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে লিলির সাথে ঈশার পরিচয়। তবে রহস্যজনকভাবে লিলি আজও ঈশার পরিবার সম্পর্কে কিছুই জানে না। তারা দুজন হাই স্কুলে ওঠার পর থেকেই হোস্টেলে থাকা শুরু করে। তবে এখনও লিলি ঈশার বাবা মা কাউকেই দেখেনি। বিষয়টা অদ্ভুত আর অবাস্তব মনে হলেও সত্য, কিন্তু এর কারণ লিলি জানে না। যতবার জিজ্ঞাসা করে ততবারই এড়িয়ে যায় ঈশা। তবে লিলিকে ঈশা শুধু একটা কথাই বলেছে, আমার পরিবার সম্পর্কে কিছু জানতে চাস না লিলি? আমি কিছুই জানি না এই সম্পর্কে, শুধু জানি আমার বাবা আছে, আর কিছুই জানি না। এই নিয়ে কখনো লিলি ঈশাকে আর প্রশ্নবিদ্ধ করেনি। কি দরকার একটা মেয়েকে পুরনো ট্রমার কথা মনে করিয়ে দিয়ে? রিকশার গতি ধীরে ধীরে কমতে লাগলো। গন্তব্য আসছে বুঝতে পেরে লিলি আবারও বলল, দেখ ঈশা, আমি তোকে একটা কথাই বলবো, তুই যদি সত্যিই কিছু ফিল করিস তবে নিজেকে নিয়ে আগে ক্লিয়ার হ। না হলে এই ফারহান স্যারের গাম্ভীর্যের ভেতর যদি কিছু থাকে, সেটা চেনা আর না চেনার মাঝখানে হারিয়ে ফেলবি তুই। ঈশা এবার চুপচাপ বসে থাকলো। কথাগুলো তার ভেতরে ধীরে ধীরে গেঁথে যাচ্ছে। হ্যাঁ, এখন তার দরকার নিজের ভেতরের আবেগকে বোঝা। না হলে হয়তো শুধু একটা ছবি হয়ে রয়ে যাবে এই অনুভূতির গল্পটাও। হঠাৎ লিলি কিছু একটা মনে পড়তে ঈশাকে বলে, ও ভালো কথা, তোকে একটা কথা জানানোর ছিল ঈশা। ঈশা ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল, কি? লিলি এবার জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে ইতস্তত করে বলল, কাল একটু কাজ আছে আমার, তুই হোস্টেলে থাকিস, আমি একটু বাইরে যাব। ঈশা সন্দেহান কণ্ঠে বলল, কাল শুক্রবার লিলি? লিলি এবার দ্রুত মাথা নেড়ে বলল, হ্যাঁ জানি তো, মনে আছে রে ইস্যু পাখি, কিন্তু একটা ভীষণ দরকারি কাজ আছে। তুই একটু কষ্ট করে কাল হোস্টেলে থাকিস, আর ঘর তোকে গোছাতে হবে না, আমি এসে না হয় গুছিয়ে রাখবো।
ঈশা সূচক শব্দ করে বিরক্তি ভাব এনে বলল, আরে বাবা, কথাটা ঘর গোছানো নিয়ে নয়। ঘর তো আমিও গোছাতে পারি, তেমন কোনো ব্যাপার না। তুই যাবি কোথায় সেটা বল। কাল শুক্রবারে তোর এমন কি কাজ? লিলি এবার কিছুক্ষণ রক্তশূন্য ফ্যাকাশে মুখে তাকিয়ে থাকলো ঈশার দিকে। তারপর হঠাৎ কিছু একটা ভেবেই বলে উঠল, কাল ফুপুর বাড়িতে যাব, বাবা দেখা করতে আসবে নাকি। অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় ঈশা। হতবাক হয়, অবিশ্বাস্য কণ্ঠে বলে, হোয়াট? তুই ওই লোকটার সাথে দেখা করতে যাবি? সিরিয়াসলি? লিলি মাথা নিচু করে টোট ব্যাগের ফিতাটা নখ দিয়ে খুঁড়তে থাকলো। ঈশা তার ছেলের সুরে হেসে মুখে ঘৃণা এনে জোর গলায় বলে উঠল, লাইক সিরিয়াসলি লিলি? তুই এখনো তাহলে দয়া দেখাতে যাবি তো? এই মেয়ে, তোর লজ্জা করে না? এত কিছু হওয়ার পরেও তুই ওই লোকটার সাথে দেখা করতে যাবি? ভয়ানক অতীত এত তাড়াতাড়ি ভুলে গেলি কি করে লিলি? এই তোর নীতি নৈতিকতা? ছি! লিলি ঠোঁট চেপে ধরে মিনমিন করে বলল, আমি যেতে চাইনি রে, আমারও ইচ্ছে নেই একটুও, কিন্তু বাবা নাকি অসুস্থ। পুপু কল করে আমায় ইমোশনাল ব্ল্যাকমেল করলো, জোর জবরদস্তি করলো খুব। তবুও আমি যেতাম না, কিন্তু ডক্টর নাকি বলেছে বাবা বেশি দিন বাঁচবে না, মিনিমাম 1 মাসের মধ্যে বাবা পৃথিবী ছেড়ে চলে যাবে। তাই তিনি নাকি শেষবারের মতো আমায় দেখতে চান, আমার মুখে বাবা ডাকটা শুনতে চান। ঝট করে তাকালো ঈশা। চোখে মুখে ফুটে উঠল বিস্ময়, কিঞ্চিত আতঙ্ক এবং একটু অসহায়ত্ব। একজন গার্ডিয়ান ছাড়া পৃথিবীতে চলার কষ্টটা বোঝে ঈশা। লিলিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না ঈশা। ঈশা যেমন তার দুঃখের সময়টাতে পরিবারের থেকে আলাদা হয়ে এভাবেই হোস্টেলে থাকা শুরু করেছে, ঠিক একইভাবে লিলিও কোনো দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হয়ে আলাদা থাকা শুরু করেছে, এবং এভাবেই তাদের দুজনের বন্ধুত্বের শুরু, তাদের পরিচয়ের সূচনা। একে অপরের দুঃখ ভাগ করে নিয়েই তারা আজ বন্ধু হয়ে উঠেছে। তাই লিলির অতীত সম্পর্কে খুব ভালোই অবগত ঈশা। লিলির পরিবার বেশ নিম্ন মধ্যবিত্ত, তাই তারা প্রায় দিন এনে দিন খেত। কিন্তু লিলির বাবা সেই সময় ছিল প্রচুর বেপরোয়া উচ্ছৃঙ্খল। নেশা করে বাসায় এসে লিলির মাকে টাকার জন্য মারধর করত, যা লিলি ছোট থেকে দেখে দেখে অভ্যস্ত। এমন করে এক পর্যায়ে এই নির্মমতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে একদিন নেশার তোপে ভুল করে লিলির বাবা লিলির মাকে মাথায় বাঁশের আঘাত করে মেরে ফেলে। যেই পুরো দৃশ্য নিজ চোখের সামনে দেখেছে লিলি। ওইটুকু বয়সে জিনিসটা মেনে নিতে না পেরে ট্রমায় চলে গিয়েছিল সে। রাতে এসব দৃশ্য স্বপ্ন দেখে আঁতকে ওঠে সে। লিলির মায়ের মৃত্যুর পর লিলির বাবা টাকার অর্থাৎ যৌতুকের লোভে আবারও বিয়ে করে। তাই সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচতে লিলি তার মামার সাথে ঢাকায় আসে। গ্রাম ছেড়ে দেয় চিরদিনের মতো। কিন্তু পরবর্তীতে মামির ছোট মন মানসিকতায় তার ঠাঁই হয় এতিমখানায়। সেখানেই একটু একটু করে আশেপাশের মানুষের সহযোগিতায় সে পড়াশোনা করতে পেরেছে। তবে বর্তমান থেকে 2-3 বছর আগে লিলির বাবা তার খোঁজ করতে এসেছিল। প্রথমে এই কথাটা জানতে পেরে লিলি খুশি হলেও পরবর্তীতে নিজের মায়ের খুনের কথা মনে পড়তে সে আবারও ট্রমায় যায়। এই জন্য নিজের বাবাকে সে তার মায়ের খুনি হিসেবে দেখতে শুরু করে, এবং সেই হিসেবেই জন্ম নেয় তীব্র ঘৃণা। আজ পর্যন্ত লিলির বাবা অনেকবার এসেছিল লিলিকে নিয়ে যেতে, কারণ সে নাকি নিজের ভুলটা বুঝতে পেরেছে। কিন্তু লিলি কোনোভাবেই মানতে নারাজ, কারণ সে তার বাবাকে তীব্রভাবে ঘৃণা করে, আর এটা ঈশা জানে। এই জন্য লিলির বাবার সাথে তার দেখা করাটা জানতে পেরে অবাক হয়েছে ঈশা। কিন্তু লিলির বাবা 1 মাসের বেশি বাঁচবে না শুনে ঈশাও ধাক্কা খেল। তারও তো বাবা আছে, যতই যা হোক না কেন বাবা হলো বাবা। লিলির মানসিক অবস্থাটা বুঝতে পেরে ঈশা থমথমে গলায় বলে উঠল, কি রোগ হয়েছে আঙ্কেলের? 1 মাসের মধ্যেই কেন মারা যাবে? লিলি গভীরভাবে নিঃশ্বাস টেনে বলল, হার্টের সমস্যা। হার্ট একদম শেষ স্টেজে চলে গেছে। বেশ কিছুদিন ধরে নাকি হাসপাতালে ছিল, এখন বাসায় আছে। ডাক্তার বলেছে অপারেশন করলে হয়তো কিছুদিন বাড়ানো যেতে পারে সময়টা, কিন্তু শরীরটা এখন আর অপারেশনের মতো শক্ত নয়। ফুপু জানালো যে ওনার বেঁচে থাকার সময় খুব কম, আর তার এই শেষ ইচ্ছেটা আমাকে একবার দেখে যাওয়া। এটা নাকি বারবার বলছে। বলতে বলতে কণ্ঠটা কেঁপে গেল লিলির। গলায় জড়ানো যন্ত্রণার কাঁটা যেন চেপে বসেছে।
ঈশা নীরবে তাকিয়ে রইল তার দিকে। এইরকম শক্ত মেয়ে, যার কখনো চোখ ভিজতে দেখেনি সে, আজ সে এমন ভেঙে পড়েছে। কিছুক্ষণ পর খুব শান্ত অথচ ভারী কণ্ঠে ঈশা বলল, জানিস লিলি, তোকে কেউ দোষ দিতে পারবে না। কেউ যদি দেয়, সে হয়তো বুঝতে পারবে না একটা মেয়ে কেমন করে তার শৈশব হারায়। তুই যদি শেষবারের মতো একবার তার সামনে দাঁড়াতে চাস, শুধুই এক মানুষ হিসেবে, শেষ বিদায়ের আগে, তাহলে তাও ভুল না। কিন্তু তার কাছে যাস নিজের আশা নিয়ে না, উত্তর খুঁজতে যাস না, ক্ষমা করতেও না, বরং তার চোখে তাকিয়ে নিজের ভেতরের সাহসটা দেখে আসিস, যাতে পরে কখনো প্রশ্ন না থাকে, কোনো আফসোস না থাকে। লিলি চোখ নামিয়ে বলল, ভয় পাচ্ছে ঈশা। যদি পিতা নামক মানুষটার সামনে গিয়ে আবার ভেঙে পড়ি, আবার সব মনে পড়ে যায়। যদি ওনার সামনে গিয়ে মাকে ভুলে বসি আমি, মা তো আমাকে ক্ষমা করবে না। ঈশা এবার লিলির হাতটা শক্ত করে ধরল। মা তোকে ছেড়ে যায়নি, মা তোর ভেতরেই বেঁচে আছে। উনি যেভাবে তোর জন্য জীবনটা দিয়েছিল, ঠিক তেমন করেই তুই আজ ওনার স্মৃতি ধরে বেঁচে আছিস। তুই কাউকে ক্ষমা করলি কি না সেটা তোর ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু নিজের শান্তির জন্য তুই যাস একবার, মুখোমুখি হ, আন্টি কষ্ট পাবে না। লিলি এবার চোখ মুছে বলল, তুই যাবি আমার সঙ্গে? ঈশা একটু থেমে বলল, না, এটা তোর লড়াই। এই লড়াইতে আমি পাশে থাকলেও তোর জায়গায় দাঁড়িয়ে পারবো না। তুই যা, আমি অপেক্ষা করব হোস্টেলে। দরকার হলে 100 বার কল দিস, কিন্তু ওনার সামনে শুধু একটা কথা মনে রাখিস, তুই আর সেই ছোট্ট ভীতু লিলি না। তুই এখন তোর নিজের গড়ে তোলা জীবন নিয়ে দাঁড়িয়ে আছিস, আর তুই কারো করুণা না, তুই এক যুদ্ধজয়ী মেয়ে। একটুখানি নীরবতার পর লিলির চোখে জল ঝলমল করে উঠল। সে মুখ নিচু করে বলল, ঠিক আছে ঈশা, তোর কথা শুনলাম। সত্যি বলতে আজ পর্যন্ত তোর কথা শুনে কখনো লস হয়নি আমার। ঈশা এবার মিটিমিটি হাসে, গলার সুর একটু হালকা করে বলে, ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ। এখন আর কান্না করলে তোর বড়সড় একটা থাপ্পড় দিব কিন্তু। লিলি হেসে ফেলে। ঈশা বড় করে দীর্ঘশ্বাস ফেলল। তারও তো বাবা আছে, তার বাবাও তো মানুষ, তাহলে সেও একসময় বাবাকে হারাবে। তখন কি হবে? কি নিয়ে বাঁচবে ঈশা? বাবা ছাড়া তো আর কেউ নেই তার। বাবার কথা মাথায় আসতেই মনে মনে কিছু একটা সিদ্ধান্ত নিল ঈশা। ফারহান, কাহিনী শুনছোস? আজ নাকি অরণ্য নিজের ফলওয়ালির সাথে দেখা করতে যাব। রাহুলের কথা শুনে ল্যাপটপে কাজ করতে থাকা ফারহান ভুরু কুঁচকে তাকালো। মুখ গম্ভীর রেখেই বলে উঠল, কার সাথে দেখা করতে যাবে? রাহুল বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, আরে ওই যে মেয়েটাকে দেখে পিছলে পড়ল, সাহিত্যের ভাষায় প্রেমে পড়ল আর কি, কাল নাকি দেখা করবে। ফারহান ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই বলল, মেয়েটার কি ঠেকা পড়ছে ওর সাথে দেখা করার? চেনা পরিচিত হয়েছে কিছু? রাহুল কাঁধ উঁচিয়ে বলে উঠল, তা তো বলতে পারলাম না, তবে আদিত্য বলল আমাদের অরণ্য নাকি নিজের ক্যালমা দেখিয়েছে। গতকালকে দেখা হয়েছে মেয়েটার সাথে, বুঝলি? কি যে বলেছে কে জানে। মেয়েটা নাকি রাজি হয়েছে আজ দেখা করার জন্য। ফারহান ছোট্ট করে বলল, আচ্ছা। রাহুল এবার বিছানা থেকে উঠে সোফায় ফারহানের পাশে গিয়ে বসল। মুখে স্বাভাবিক ভঙ্গি এনে গুরুতর কণ্ঠ নিয়ে বলল, তোর কাজ কতদূর হলো ফারহান? ফারহান কিবোর্ডে চালানো আঙ্গুলগুলো মুহূর্তে থামিয়ে দিয়ে চোখ তুলে স্বাভাবিকভাবে তাকালো রাহুলের দিকে। ঠোঁটের কোণের সূক্ষ্ম হাসিটাই প্রমাণ করে দিল এবারও চুপ থাকবে সে, কিন্তু রাহুল মানতে নারাজ। ফারহান আবারও স্ক্রিনে চোখ রাখতেই রাহুল তীব্র প্রতিবাদ জানিয়ে জোর গলায় বলল, ভাই দেখ, তুই মানুষ আর নাই মানুষ, তুইও জানিস, আমিও জানি, আর আমরা সবাই জানি তুই দেশে শুধু শুধু হাডুডি খেলতে আসিস নাই। নিশ্চয়ই কোনো ভয়ানক কারণ আছে, গুরুতর কাজ আছে। তাই সাপ সাপ বল, কাজ কত দূর এগিয়েছে? ফারহান সন্ধিহান কণ্ঠ নিয়ে বলল, আমার গুরুতর কাজটা কি জানিস? রাহুল এবার রেগে মেগে আগুন হয়ে বলল, জানলে কি আর সারাদিন তোর ফ্ল্যাটে পড়ে থাকতাম? এমনি এমনি তোর বাপ আমাদের উপর তোর নজর রাখতে বলেনি ভাই, আর এমনি এমনি আমরা তোর বাড়িতে এইভাবে এতিমের মতো পড়ে নেই, বুঝলি? আমরা খুব ভালো করেই জানি তোকে একা রাখা মানেই সাংঘাতিক বিপদের সম্মুখীন হওয়া। তুই যে কি কাজ করতাছোস সেটা তো আমরা কেউই জানি না। এই জন্যই তো সবসময় তোর সাথে আছি, যদি ভুল করেও একটু কিছু জানা যায়
সেটাও অনেক। ফারহান কফির কাপ উঠিয়ে ঠোঁট চেপে এক চুমুক দিয়ে ওপর নিচ মাথা নাড়ালো। নির্বিকার ভঙ্গিতে জানান দিল, তোরা আমার পেছনে গোয়েন্দাগিরি না করে বাড়ি যা ভাই, আমাকে আমার কাজ করতে দে। রাহুল এবার হতাশ গলায় বলল, ভাই একবার বল প্লিজ, কি কাজ তোর? একটা বার বললে কি হয়, আমরা তো তোকে সাহায্য করতে পারি, কাজটাও সহজ হবে। ছোটবেলায় শুনিসনি, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। বিষয়টা উপলব্ধি কর ভাই, আমরা কিছু জানতে পারলে আমরাও তোর কাজটা এগিয়ে দিতে পারবো, সাহায্য করতে পারবো তোকে, আমাদের প্রয়োজন তোর হবে না? ফারহান এবার বেশ কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল রাহুলের দিকে। থুতনিতে আঙ্গুল বুলিয়ে বেশ কিছুক্ষণ ভাবার পর ফারহান ল্যাপটপ কোল থেকে নামিয়ে রাখল। এরপর রাহুলকে উদ্দেশ্য করে বলল, তোরা আমাকে সাহায্য করবি তো? রাহুল অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বলস ভাই, ন্যাংটা কালের বন্ধু হইয়া সাহায্য করুম না? কি কস? তোর জন্য আমরা সবাই তো জানটাও দিতে পারবো ভাই, একবার চেয়ে দেখ। ফারহান এবার হুট করে বলে উঠল, আচ্ছা একটা কথা বলতো, তোরা আমাকে ঠিকঠাক চিনিস তো? আমি কি আসলেই তোদের ন্যাংটাকালের বন্ধু? আমি কি আসলেই ছোটতে এখানে ছিলাম? আমার পরিচয় ভুলে যাস কেন? ছোটবেলায় আদৌ তোদেরকে পেয়েছি, না তোরা আমাকে পেয়েছিস? রাহুল এবার থমকে গিয়ে কিছুক্ষণ ভাবল, এরপর বলে উঠল, তোর তো জন্ম বিদেশে ফারহান, তুই তো দেশে কখনো ছিলি না, কিন্তু তোর বাবা মাঝে মাঝে তোকে নিয়ে দেশে আসতো, যদিও খুব কম সময়ের জন্য, কিন্তু যতবার এসেছে ততবার তোর সাথে আমরা খেলাধুলো করেছি, একসাথে আড্ডা দিয়েছি। ছোট থেকে তো আমরা এভাবেই তোকে দেখে এসেছি, মাসে 1-2বার তোকে দেখতে পেতাম, আবার কখনো 3 মাসে 4 মাসেও দেখতে পেতাম না, কিন্তু এটাই অভ্যেস হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, যতটুকু তোকে চিনেছি, যতটুকু তোকে জেনেছি, সেটাই অনেক, যথেষ্ট বন্ধুত্ব গভীর হওয়ার জন্য। হ্যাঁ, এটা ঠিক যে তুই বাংলাদেশে জন্ম নিসনি, তুই বাঙালি হলেও বিদেশে পার্মানেন্ট, কিন্তু তাই বলে তো আমাদের বন্ধুত্ব মূল্যহীন হতে পারে না বল? মুগ্ধ হলো ফারহান, প্রশান্তিতে বুকটা ভরে গেল তার। একটা মানুষের জীবনে আসলে খুব কমই চাওয়া পাওয়া থাকে যা মূল্যবান। যেমন একজন পুরুষের ক্ষেত্রে তার কাছে সব সময় মূল্যবান হয়ে থাকে তার পরিবার, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং মায়ের পরে জীবনে আসা প্রথম নারী, তার প্রিয়তমা। এই কয়েকজন মানুষ যদি একটা পুরুষের জীবনে পরিপক্তভাবে থেকে যায় এবং মনের মতো হয়ে যায়, তাহলে সেটা একটা পুরুষের জন্য হয়ে ওঠে সবচেয়ে সৌভাগ্যের বিষয়। আর এই বন্ধু পাওয়ার দিক থেকে জীবনে কখনোই ব্যর্থ নয় ফারহান। খুব ভাগ্য করে এই কয়েকজন বন্ধু ফারহান পেয়েছে, যা সে বিদেশেও কখনো পায়নি। কারণ আন্তরিকতা, ভালোবাসা, স্নেহ, যত্ন, মায়া বেশিরভাগ বাঙালির মধ্যেই সত্যিকারের ফুটে ওঠে। প্রশান্তির মৃদু হাওয়া বুকের বাপাস দিয়ে উড়ে যেতেই বুক ফুলিয়ে শ্বাস নিল ফারহান। উদ্গ্রীব হয়ে চেয়ে থাকা রাহুলের দিকে তাকিয়ে সবচেয়ে ভয়ানক কথাটা উচ্চারণ করল, আমি দেশে এসেছি আমার বিয়ে করা বউ সানায়াকে খুঁজতে। পাখির মতো ছোট একটা বউ আমার, তাকে পেলেই আবার চলে যাব। ভয়ানক বজ্রপাতের শব্দে কেঁপে উঠল পুরো জায়গা, সাথে রাহুলের মাথাও। হুট করে কেউ বড়সড় অবিশ্বাস্য শক খেলে কথা বলতে ভুলে গিয়ে পাথর হয়ে যায়, যার বাস্তব প্রমাণ হাঁ হয়ে তাকিয়ে চোখ বড় করে থাকা রাহুল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ফারহানের কথাটা বুঝে ওঠার আগেই শরীর জমে গেছে। বউ শব্দটা তীব্রভাবে বাড়ি খেয়েছে বেচারা রাহুলের মাথায়। ঘোরের কাঁটা এগোতে থাকলো। ফারহান ও রাহুলের দিকে বাঁকা চোখে তাকিয়ে প্রতিক্রিয়া দিচ্ছে। মিনিমাম 5 সেকেন্ড পরেই হুট করে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে উঠল রাহুল। চুলের গোছা উল্টে চোখ কপালে তুলে এক হাতে মাথা চেপে বলল, কি বললি তুই? ফারহান, তুই কি বললি? আবার বলতো, কি বললি তুই? তুই বিয়ে করেছিস? মানেটা কি? তুই বিয়ে কেমনে? কি তুই বিয়ে করছিস? কবে, কখন, কেন, কোথায়, কিভাবে, কোন দুঃখে? মানে তুই তো সিঙ্গেল ছিলি। তুই তো বলতিস তোর টাইম নাই প্রেম করার, আর এখন বলছিস তোর একটা পাখির মতো বউ হারিয়ে গেছে আর তুই তাকে খুঁজতে দেশে এসেছিস। টালা অকৃতজ্ঞ, বেঈমান, স্বার্থপর, বন্ধু নামের কলঙ্ক। হায় আল্লাহ, এ কথা শোনার আগে আমি কালা কেন হলাম না? রাহুল হাঁটুর উপর ভর দিয়ে বসে পড়ল মেঝেতে।
বড় বড় চোখ দুটো এখনো ফারহানের মুখে স্থির। ফারহান একটা পানির বোতল এগিয়ে দিয়ে স্বাভাবিকভাবে বলল, পুরানা বাংলা সিনেমার ডায়লগ বাদ দে, নে পানি খা। ভাগ্যিস সবাই নেই এখানে, এতজনের রিয়াকশন আমি নিব কিভাবে কে জানে। যা সবাইকে ডেকে আন, বলতাছি সব। রাহুল ফারহানের হাত থেকে পানির বোতলটা নিয়ে অদূরে ছুঁড়ে মেরে তেড়ে আসলো তার দিকে। এই ব্যাটা, তোরে আমি মাইরা ফেলবো। তুই এত খারাপ ফারহান, ছি! এভাবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি? আল্লাহ, এসব কি শুনতাছি? এই ব্যাটা আগে থেকে তো। এই তোর বইয়ের নাম কি রে? দেশে খুঁজতে আসছস মানে? ফারহান বড় করে শ্বাস ফেলে বলল, উফ রাহুল, আমি সব বলতেছি, আগে সবাইকে ডেকে আন। আর আমার পাখির মতো বইয়ের নাম সানায়া, সানায়া সরকার। হয়েছে, এবার যা সবাইকে ডাক, বলছি সব। রাহুল আবারও বিদ্যুৎপৃষ্ট হলো, অস্ফুট স্বরে বলল, সানায়া? সানায়া সরকার? রাহুলের মস্তিষ্কে বোমার মতো ফাটল, মুখটা আবারও থমথমে হয়ে উঠল, ঠোঁট কাঁপছে, চোখ যেন খুঁজে পাচ্ছে না বিশ্বাস করার উপায়। এইটা আবার কি নাম শুনালি রে তুই? সানায়া সরকার? সেই সানায়া, ছোটবেলায় একবার দেশে তোর বাপের সাথে যে বাচ্চা মেয়েটা এসেছিল, সেই মেয়েটা, যেই মেয়েটার কথা তুই 5 বছর আগে বললি, সেই সানায়া? শালা, তুই তুই কি ওই দিন আমাদের সামনে নাটক করছিস? না ওই দিনই ওরে? ফারহান এবার হাসল না, গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, সেই দিনই আমি ওকে শেষবারের মতো দেখেছিলাম। হঠাৎ করেই যেন রাহুলের পাঁজর চেপে ধরল কেউ। হাস্যরসের মধ্যেও একটা বিষণ্ণ ছায়া নেমে এলো চারপাশে। এক নিঃশ্বাসে রাহুল যেন সব কিছু বুঝে ফেলল। মুখের অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল, শব্দ খুঁজে পেল না। ফারহান এবার উঠে দাঁড়ালো, চুপচাপ দরজার দিকে তাকিয়ে বলল, জীবনে কিছু জিনিস গল্পের মতো লাগে, কিন্তু সেগুলোও সত্যি হয়। আমার আর সানায়ার গল্পটা এমনই, ওর সাথে দেখা, চেনা জানা, হুট করে অনাকাঙ্ক্ষিত বিয়ে, আর সেভাবেই হুট করে আমাকে এলোমেলো করে দিয়ে নিজে হারিয়ে যাওয়া। সব কিছু এত দ্রুত ঘটেছিল যে আমার মনে হয় জীবন আমার সাথে এক খেলা খেলছে। এখন সেই খেলায় আমি হেরে যাচ্ছি রাহুল। রাহুল এবার গম্ভীর হয়ে উঠল, তার ভিতরের বাচ্চাসুলভ প্রতিক্রিয়া থেমে গিয়েছে। সানায়া নামটা তাদের বন্ধু মহলে দুবার শুনেছে, কিন্তু বহু বছর আগে। রাহুল আস্তে ফারহানের কাঁধে হাত রাখল। তুই বস, আমি সবাইকে ডাকি। আজকে তুই শুধু বল, আমরা পাশে আছি। তোর ওই পাখির মতো বউকে তোকে খুঁজে এনে দেব, কসম বন্ধুত্বের। একসাথে আমরা খুঁজব। ফারহান চোখ বন্ধ করে হাসল, সেই হাসিতে আছে তৃপ্তি, যন্ত্রণার মধ্যে একটা আশার আলো। সে জানে আর একটা যুদ্ধ শুরু হতে চলেছে, শুধু এইবার সে একা নয়। লিলি বেরোনোর প্রায় আধ ঘন্টা হয়ে গেল। নিজেকে বুঝ দিয়ে ঈশাও আস্তে ধীরে তৈরি হতে শুরু করলো। গন্তব্য এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সিটি হসপিটাল। আজ অনেক দিন পর সেখানে যাবে সে। না জানি মানুষটা কেমন আছে, আদেও ঠিক আছে কিনা। সাদা রঙা সালোয়ার কামিজটা পরে বেরিয়ে গেল ঈশা। সিটি হসপিটালের কাঁচ ঘেরা করিডরে ঈশার পায়ের শব্দটা এক একটা নির্জন ঢেউয়ের মতো ছড়িয়ে পড়েছে। দেওয়ালের সাথে তালে তাল মিলিয়ে হেঁটে চলেছে সে। চোখে হালকা ক্লান্তি, মুখে স্পষ্ট সংকোচ। অনেক দিন পর এসেছে আজ, অথচ মনে হচ্ছে এ যেন বহু বছরের অপেক্ষার সমাপ্তি। এক একটা কেবিন পেরিয়ে যেতে যেতে তার বুকের ভেতর ধুকপুক শব্দটা আরও জোরে বাজতে থাকলো। কেবিন নাম্বার 217। ঠিক এই দরজাটার সামনে এসেই থেমে গেল ঈশা, গভীর নিঃশ্বাস নিল। এরপর ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজার হাতলে রাখলো আঙ্গুল। একটুখানি ঠেলতেই কেবিনের নরম আলোয় ধরা দিল সেই দৃশ্য, যে দৃশ্যটা 4 বছর ধরে সময়ের মতো থেমে আছে। আর ঈশা গত 4 বছর ধরে এই দৃশ্যই দেখে দেখে অভ্যস্ত। ঘরের ঠিক মাঝখানে নরম আলোয় সাদা চাদরে মোড়া বিছানায় নিস্তব্ধ হয়ে শুয়ে আছেন একজন পুরুষ। তার মাথার চারপাশে যন্ত্রপাতির শব্দ আর নিঃশ্বাস গণে মনিটরের আলো। শরীরের নল, পাশে স্যালাইন স্ট্যান্ড। রোগশয্যায় এক নিথর যুদ্ধ চলছে, মৃত্যুর সাথে নয়, জীবনের সাথে লেগে থাকা এক দৃঢ় চেষ্টার। ঈশা কিছু না বলেই নিঃশব্দে এগিয়ে গিয়ে বসল বিছানার পাশে রাখা চেয়ারে। ঈশার চোখে অজস্র না বলা কথা, ঠোঁটে চেপে রাখা অতীতের ভার।
কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল শুয়ে থাকা মানুষটার মুখের দিকে। এই মুখ, যার কপালে বয়সের ভাঁজ, ঠোঁটে একটুও রং নেই, বন্ধ চোখ, অথচ গভীর কিছু বলে যাচ্ছে যেন। ধীরে হাত বাড়িয়ে মানুষের সেই থেমে থাকা হাতে হাত রাখল ঈশা। তারপর ফিসফিসিয়ে স্বরে শুনতে পাওয়া গেল, বাবা, অনেকদিন পর এলাম। জানি না তুমি এখনো শুনতে পাও কিনা, তবে খুব মনে পড়ে তোমায়। ভালোবাসি তোমায় বাবা। চারপাশে নিস্তব্ধতা, কেবল মেশিনটির টিকটিক শব্দ, কিন্তু ঈশার গলায় এক অদ্ভুত স্নেহ, এক অদৃশ্য বন্ধনের স্পর্শ। এই পর্যন্ত কেউ জানে না এই কোমায় থাকা রোগী ঈশার বাবা সাজিদ সরকার। সমাজের চোখে, পরিচিতদের কাছে তিনি পুরোপুরি হারিয়ে যাওয়া এক চরিত্র। অথচ ঈশার কাছে এখনো সবকিছু। কেউ জানে না এই মানুষটা ঈশার জীবনের সবচেয়ে বড় রহস্য, সবচেয়ে গভীর ক্ষত, এবং সেই রহস্যের ভেতরে লুকিয়ে আছে বহু প্রশ্ন, বহু উত্তর, যা গল্পের পাতায় এখনো আসেনি। একটা বড়সড় অ্যাক্সিডেন্টে গত 4 বছর ধরে কোমায় রয়েছেন সাজিদ সরকার। তার ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে গভীরভাবে। সেরিব্রাল কর্টেক্স পুরোপুরি নষ্ট হওয়াতে চেতনা ফেরেনি, আর দুর্ভাগ্যবশত স্নায়ুকোষ মরে ফাইব্রাস টিস্যু হয়ে গেছে। কয়েক সপ্তাহ আগে ঈশা যখন এসেছিল, তখন ডক্টর বলে দিয়েছে, আপনার বাবার ক্ষেত্রে রিকভারির সম্ভাবনা প্রায় শূন্য। এখনও তিনি বেঁচে আছেন শুধু লাইফ সাপোর্টের কারণে। যদি ভেন্টিলেটর খুলে দিই, তাহলে তার শ্বাস বন্ধ হয়ে যাবে। আমরা এটাকে মিরাক্কেল বলবো যদি কেউ এমন অবস্থা থেকে ফিরে আসে, কিন্তু বাস্তবে তা হয় না। ঈশা বাবার হাতটা চেপে ধরল, একটু কাছে এসে কান্নারত সুরে বলে উঠল অসহায় কণ্ঠে, তুমি কি আসলে সুস্থ হবে না বাবা? আমার যে কিছুই মনে নেই। কিছুক্ষণ থেমে ঈশা আবার ফুপাতে শুরু করলো, বিশ্বাস করো বাবা, আমি চেষ্টা করেও অ্যাক্সিডেন্টের আগের কোনো ঘটনা মনে করতে পারি না। মাথায় বেশি চাপ দিলে খুব ব্যথা করে। কিছু মনে নেই আমার। শুধু মনে আছে যে তুমি ছাড়াও এই জীবনে আমার মা আর একটা ছোট বোন আছে, কিন্তু তারা কে, কোথায়, কিচ্ছু মনে নেই। তুমি আমায় এভাবে একা রেখে যেতে পারো না বাবা। আমায় গন্তব্য না দেখে তুমি যেতে পারো না। আমার কিছুই মনে পড়ে না বাবা, কিছুই মনে করতে পারি না আমি। অন্তত আমার গন্তব্য, আমার পরিচয় বলে যাও। রীতিমতো মেঝেতে ল্যাটকায় পড়ে আছে 5 বন্ধু। শুধু ফারহানি নির্বিকার ভঙ্গিতে হট চকলেট খেতে ব্যস্ত। চোখের পলক না ফেলেই রাহুল কপাল ঠুকে বলল, ভাই, আমাদের জীবনে সিনেমা কম ছিল না। এই ফারহান তো রীতিমতো সিনেমার স্পেশাল এপিসোড চালু করে দিল। বেডা নাকি বউ খুঁজতে দেশে আসছে। গল্পের মেইন ডিরেক্টরও হাবুডুবু খাবে এই কাহিনী দেখে। অরণ্য কাঁদো কাঁদো ভঙ্গিতে ধমক দিয়ে বলল, এই শালা চুপ থাক। তোরা ভাইব্বা দেখছোস আমরা কেমনে প্রতারিত হইছি? এই হরামজাদা বিয়া করছে 5 বছর আগে, আর বলতাছে এখন কত বড় প্রতারক। এতদিন সিঙ্গেল থাকা নাটক করতেছিল। আদিত্য বাঁকা হেসে বলল, ভাই, তাও শুক্রিয়া কর যে একেবারে 2 বাচ্চার বাপ হইয়া সত্যিটা বলেনি। ফারহান আবারও বাঁকা হাসল। রাহুল একটু থেমে খুব গম্ভীর হয়ে জিজ্ঞাসা করল, এই তোরা থাম, কথা শেষ করতে দে। এখনো রহস্য শেষ হয়নি। কিন্তু ভাই, তোর বউ হারালো কোথায়? আর ওকে তুই কোথায়, কখন বিয়ে করলি? বল তুই এখনই। একদম 100% সত্য চাই। শালা বিয়ে করছস ভালো কথা, তুই কানাডা আর তোর বউ বাংলাদেশে কেমনে? ফারহান চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নিজের মধ্যেই কোথাও ডুবে গেল। একটা গভীর ব্যথা, এক বিষণ্ণতা যেন ভেসে উঠল চোখে। অথচ ফাহিম মাথা নেড়ে বলল, ভাই, আগে তুই বল, তুই যে বিয়ে করছস এটা আগে বলস নাই কেন? ফারহান একব্রু উঁচিয়ে বলে উঠল, আমি তো গতকাল 3 বার বাথরুমে গেছি আর 4 বার হাঁচিয়ে দিছি। সেটাও বলতে হবে তোদেরকে? রাইহান এবার চোখ বড় করে তর্জনী তুলে বলল, ভাই, তোরা এরে পিডাইয়া সাল চামড়া কেলায় দে প্লিজ, আমার হাত চুলকাচ্ছে। এই বেড়া কয় কি? ফারহান এবার ঠোঁট গোল করে বিরক্তির শ্বাস ফেলে বলতে শুরু করল, বন্ধুগণ, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি আমার বউকে খুঁজতে দেশে ফিরেছি।
বাট আনফর্চুনেটলি বউটাকে পাওয়া সত্ত্বেও তাকে তুলে আনতে পারছি না। চোখ বড় করে তাকালো পাঁচজন। তাহলে বেডা অলরেডি বউ খুঁজে পেয়েছে? রেগে মেগে কিছু বলে ওঠার আগেই ফারহান আবারও বলল, এখন কথা হলো, আমি চাইলেও তাকে তুলে আনতে পারি না, কারণ আমার বউ আমাকে চেনে না, ইভেন সে জানেও না যে সে বিবাহিতা নারী। সো আমাদের প্রথম কাজ হবে অতীতটাকে সানায়ার সামনে আনা এবং তার আসল পরিচয় তার সামনে তুলে ধরতে হবে। তবে এটা একেবারে সহজ কাজ না। আমি যদি খুব ভুল না করি তাহলে ওর স্মৃতিশক্তি চলে গেছে। ওর মনে হয় আমাকেই মনে নেই। তাই তাড়াহুড়ো করে কিছু করা যাবে না, যা করার আস্তে ধীরে করতে হবে। তবে আমি এটাও জানি ও আমাকে একেবারে ভোলেনি, অবশ্যই আমায় মনে রেখেছে। একটু হলেও ওর স্মৃতিতে অবশ্যই আছি আমি। শুধু একটু জোর দিতে হবে যাতে পুরোপুরি চিনতে পারে আমাকে। ফারহানের কথার পর ঘরজোড়া নিস্তব্ধতা, এমন নিঃশব্দ যে কেউ কাশি দিলেও হয়তো বাড়ির সিকিউরিটি ছুটে আসতো। পাঁচজনের কেউ কথা বলছে না। মনে হচ্ছে ফারহানের মুখ থেকে একটা সিনেমার স্ক্রিপ্ট শোনার পরও বিশ্বাস করতে পারছে না কিছুই। রাহুল ধীরে ধীরে বলল, ভাই, তুই এসব বলছিস ঠিক আছে, কিন্তু এটা কোনো হিন্দি সিরিজ না যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবি তোর বউ স্মৃতি হারিয়ে ফেলেছে। এটা কি আসলে সত্যি, না আবার তুই আমাদের কোনো প্রকার প্র্যাঙ্ক চ্যানেলের কন্টেন্ট বানাচ্ছিস? অরণ্য এবার একটু নরম গলায় বলল, মানে ফারহান, তুই বলছিস তুই ভাবিরে বিয়ে করেছিস 5 বছর আগে, তারপর তোদের কিছু একটা হয়েছিল, আর এখন সে তোকে চেনে না? সিরিয়াসলি? ফারহান মাথা নিচু করে অন্যরকমভাবে হাসল। হাসিতে স্পষ্ট ফুটে উঠল একটা লাজুক ভাব। সে ঠোঁটের কোণে হাসিটা ঝুলিয়েই বলল, আমি যখন সানায়াকে বিয়ে করেছি তখন ওর বয়স মাত্র 14 বা 15 বছর ছিল। তাই ওর সাথে আমি সংসার করিনি। আর সবচাইতে বড় কথা, এটা লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ। তাই প্রথমে ওকে মেনেও নিইনি। ছোট ছিল, আমি নিজে 23-24 বছরের যুবক হয়ে বাচ্চা টাইপের একটা মেয়েকে কিভাবে মেনে নিতাম? তবে যখন আমার হিটলার শ্বশুর রেগে মেগে নিজের পরিবারের সমস্যার কারণে ওকে নিয়ে দেশে চলে আসে, তখনই বুঝতে পারি কবুলের আকর্ষণটা। মিস করতে থাকি আমার পাখির মতো ছোট্ট বউটাকে। আসলে ভুলটা আমারই। আমি যদি ওর পরিবারকে আশ্বাস দিতাম যে ও আমার কাছে ভালো থাকবে, স্ত্রীর মর্যাদা পাবে, তাহলে হয়তো হিটলার শ্বশুরটা আমার কাছেই ওকে রেখে আসতো। কিন্তু আমি উল্টোটা করেছিলাম। সানায়ার থেকে মুক্তির জন্য হিটলার শ্বশুরকে বলেছিলাম, আপনার মেয়েকে নিয়ে যান, আমি এই বোঝা নিতে পারবো না। কিন্তু কে জানতো বল, যাকে বোঝা হিসেবে নিতে চাইনি সে আমার পুরো হৃদয়ের ভার নিয়ে চলে যাবে। আদিত্য নিচু স্বরে ফিসফিস করে বলল, দোস্ত, এটা যদি সত্যি হয় তাহলে তো পুরো ব্যাপারটাই ভয়ঙ্কর ট্র্যাজেডি। একটা মানুষ যার সঙ্গে তুই জীবন শুরু করেছিলি, তাকে তুই মেনেই নিসনি। মাই গড! অরণ্য বাঁকা হেসে বলল, ঠিকই আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। ফারহান এবার কিছু বলল না, মাথা নিচু করে ফেলল। ব্যস্ত হলো কোনো এক ভাবনায়। কিছুক্ষণ পর মিনমিন আওয়াজে ফারহান বলে উঠল, আমি ওকে ফিরে পেতে চাই অরণ্য। আমি বিদেশে শান্তিতে থাকতে পারিনি। প্রতি রাতে স্বপ্নে এসেছে ও, আকুতি করেছে আমার কাছে আসার। বাবা যখন আবারও আমার জন্য মেয়ে খোঁজা শুরু করলো, তখন বারবার আমার হৃদয়টা চিৎকার করে বলতো, তোর বউ আছে ফারহান, তুই সেই ছোট্ট মেয়েটার স্বামী, সেই নারীর অধিকার। তুই বিয়ে করতে পারিস না, কেউ তোর অপেক্ষায় আছে, তাকে নিয়ে আয়। নিজের বুকের বাঁ পাশের পাঁজরের হাতটা ফিরিয়ে আন। তোর সম্পত্তি ওই মেয়েটা। ঘরটা হঠাৎ আরো ভারী হয়ে উঠল ফারহানের কথায়। কারো মুখে আর কোনো ঠাট্টা নেই, চোখে মুখে শুধু স্তব্ধতা আর একরাশ বিস্ময়। এতদিনের বন্ধুত্বের মাঝেও কেউ আজ এই গল্পটা কল্পনাও করেনি। অরণ্য এবার ধীরে ধীরে ফারহানের দিকে তাকিয়ে বলল, ভাই, তুই তো রীতিমতো প্রেমে পড়েছিস। কি একটা অবস্থা! দূরে থেকেও প্রেমে পড়া যায়? এটা তো ট্র্যাজেডির চূড়ান্ত স্তর। বাচ্চা একটা মেয়ে, তুই তাকে পাত্তা দিসনি। হ্যাঁ রাজ? ফারহান মাথা নিচু করেই বলল, আমি বুঝতে পারিনি আমি কি হারিয়ে ফেলেছি। আমি শুধু ভাবছিলাম সে ছোট, আমি স্বাধীনতা চাই। আমি তো কানাডাতে ওর থেকে অনেক সুন্দর সুন্দর মেয়ে পাবো।
অথচ ওর চলে যাওয়ার পর আমার জীবনের প্রতিটি সকাল সন্ধে, কানাডার প্রতিটি বরফ ঢাকা রাস্তা, সবখানেই কেবল ওর মুখটাই খুঁজতাম। রাহুল এবার ধীরে ধীরে ফারহানের পাশে এসে বসে পড়ল। ঠোঁট ভিজিয়ে বলল, তোকে আগে কখনো এমন দেখি নাই রে ফারহান। মনে হয় তুই এখনো নিজের ভেতরেই আটকে আছিস, সেই দিনটার গ্লানিতে। ফারহান হালকা গলায় বলে উঠল, কিন্তু আমি যখন বুঝতে পারি সানায়ার স্মৃতিশক্তি নেই, তখন প্রথমে ভেবেছিলাম এই তো নতুন করে শুরু করার সুযোগ, ও আমাকে নতুন করে চিনতে পারবে। কিন্তু আমি জানি এটা ফাঁকা খাতা না, ওই খাতার পাতায় পাতায় আমি ছিলাম। এখন কালি মুছে গেছে, শুধু আমার একটাই কাজ, সেই হারানো ছাপটা ওর মনে ফিরিয়ে দেওয়া। তোরা বল, আমি কি করব? আমার চোখের সামনে মেয়েটা ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না। আদিত্য এবার রসিকতা ছাড়াই বলল, তুই যদি বিশ্বাস করিস যে ওর স্মৃতিতে তুই আছিস, তবে হ্যাঁ, তুই পারবি। কিন্তু এটা করতে গেলে তোকে প্রথমে নিজের সেই অপরাধ বোধ ঝেড়ে ফেলতে হবে। তুই এখন শুধু একজন প্রেমিক না, তুই একজন অপরাধীও, নিজের ছোট্ট বউকে উপেক্ষা করার অপরাধে। এখন যদি তুই তোর ভুলটা স্বীকার করে ভালোবাসাটা প্রমাণ করতে পারিস, তাহলেই সব ঠিক হবে। রায়ান চুপ করেছিল এতক্ষণ, এবার সে হাত বাড়িয়ে ফারহানের কাঁধে রাখল। তোর গল্পটা আমরা সিনেমার মতো নিচ্ছি ঠিকই, কিন্তু মনে রাখ, এইটা তোর জীবনের রিটেক ছাড়া দৃশ্য। তাই যতটা যত্ন নিয়ে কাজ করবি, ততটাই ভালো ফল পাবি। আমরা আছি তোর পাশে ভাই। ঘরজোড়া বন্ধুত্বের এই নিঃশব্দ শপথে এক অদৃশ্য ছায়া নড়ে উঠল। কারণ সামনে এখন শুরু হবে সেই মিশন, যেখানে শুধু প্রেম বা স্মৃতিপ্রাণও নয়, বরং প্রমাণ করতে হবে ভালোবাসা কখনো প্রতিবন্ধকতা দেখে না, সে শুধু অপেক্ষা করে সময়ের কাছে নিজেকে জাহির করার। ফাহিম এবার কৌতূহলী হয়ে বলল, আচ্ছা ভালো কথা, তোর বইয়ের স্মৃতি ডিলিট হইল কেমনি? ফারহান এবার রাগে চোয়াল শক্ত করে বলল, এর উত্তরটা আমার হিটলার শ্বশুর দেবে। নিজের মেয়েকে যখন সুস্থ রাখতে পারবে না, তখন এনেছিল কেন এখানে? শুধু ওনার জন্যই সানায়া সব ভুলে গেছে। সবাই একসাথে জিজ্ঞাসা করল, মানে? ফারহান এবার হাতে থাকা হট চকলেটটা শেষ করে ডুব দিল অতীতে। ধীরে ধীরে বলতে শুরু করলো, আমার বাবা ফাহাদ আহমেদ আর সানায়ার বাবা সাজিদ সরকার পাশাপাশি বাস করত। শুধু আমরাই না, সানায়ারও জন্ম কানাডাতে। তবে আমরা সবাই বাঙালি ছিলাম, কারণ ওখানে থাকলেও আমরা কখনো সেই দেশের কালচার ফলো করিনি। আমার বাবা আর সানায়ার বাবা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। সাজিদ সরকারের 2 মেয়ে, বড় মেয়ে সানায়া, ছোট মেয়ে সাইমা। ওদের দুজনের থেকে বয়সে বেশ বড় হওয়ায় তেমন কথা বলতাম না। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করেই কোনো একটা অজানা কারণে সানায়ার বাবা এবং সানায়ার মায়ের মধ্যে ঝামেলা বেঁধে যায়। তারা একে অপরকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করে ফেলে। আর তখন সানায়া ছিল মাত্র 13 বছর বা 14 বছর, আর ওর ছোট বোন সাইমা ছিল 8 বছরের। ওই সময়ের কাহিনী আমি খুব একটা জানি না, শুধু জানি আমার হিটলার শ্বশুর আর শাশুড়ির মধ্যে এতটাই ঝামেলা বেঁধেছিল যে তারা একসাথে থাকতে নারাজ। সেই সময় সানায়া তার বাবার অনেক বেশি ভক্ত ছিল, তাই সে নিজের মায়ের কাছে থাকতে চায়নি, এবং এই কারণে সাজিদ সরকার নিজের মেয়েকে নিয়ে দেশে ফিরে আসে। কিন্তু তার দেশে ফিরে আসার আগে এদিকে একটা বড় সড়ো কাণ্ড ঘটিয়ে ফেলে। আমার বাবা আর সাজিদ সরকার খুব ভালো বন্ধু হওয়ায় তাদের দেশে প্রায় 1 বছর আগে আমার সাথে সানায়ার বিয়ে পড়িয়ে দেয়। সেই সময় আমার বয়স ছিল 22 আর সানায়া ছিল 15। প্রথমে আমি যখন বুঝতে পারি যে আমার বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে একটা বাচ্চা মেয়ের সাথে, তাও আবার সে হলো সানায়া, তখন আমার মাথা খারাপ হয়ে যায়। এই জন্য কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাই। পরে কয়েকবার এসেছিলাম, সানায়াকেও সামনে থেকে দেখেছিলাম, কিন্তু কখনো কথা হয়নি ওর সাথে। শুধু মাঝে মাঝে চোখাচোখি হতো, আর আমিও দেখতাম টলমল করা 2 চোখ। এরকম যেতে যেতেই হঠাৎ একদিন শুনতে পেলাম যে সাজিদ সরকার নিজের মেয়েকে নিয়ে দেশে ফিরে যাচ্ছে। এদিকে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম এই কথাটা শুনে। আবার আমার বাবা আমার উপর দোষ দিতে থাকলো, বলতে থাকলো আমি যদি ওকে মেনে নিতাম তাহলে সানায়াকে উনি রেখে যেতেন। আর আমিও অনেক কঠিন কঠিন কথা শুনিয়েছিলাম সানায়ার বাবাকে।
এই জন্য উনি ইচ্ছে করে বিয়ে হওয়ার পরেও সানায়াকে নিয়ে এখান থেকে চলে যায়। এমনকি আমার বাবার অনুরোধও শোনেননি। কিছুক্ষণ থেমে ফারহান এবার চাপা কণ্ঠে বলল, আমার মধ্যে তখনও কোনো অনুভূতি কাজ করছিল না, কিন্তু কয়েক মাস পরে যখন শুনলাম যে সাজিদ সরকার দেশে অ্যাক্সিডেন্ট করেছে, তখন আমার বুকটা ধক করে উঠল। কোনো কারণ ছাড়া সেদিন আমার প্যানিক অ্যাটাক হলো। না, আমি ওই মেয়েটার জন্য কষ্ট পাইনি। আমি ভয় পেয়েছি আমার বিয়ে করা বউয়ের জন্য। সানায়া এবং সাজিদ সরকার কার অ্যাক্সিডেন্ট করেছিল। কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা অনেক বড়সড় একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট ছিল। ব্রিজ থেকে গাড়ি নদীর উপর পড়ে গিয়েছিল। আমি যতদূর শুনেছি, সেই অ্যাক্সিডেন্টে আমার হিটলার শ্বশুর প্যারালাইজড হয়ে গেছে। তবে সানায়া বেঁচে আছে আর সুস্থ আছে, কারণ সাজিদ সরকারের বডিটা পড়েছিল একদম নদীর মাঝে, আর সানায়ার বডি ছিটকে পড়েছিল নদীর কিনারায়। সেই অ্যাক্সিডেন্টে বোধহয় সানায়ার স্মৃতি হারিয়েছে, তবে পুরোপুরি হারায়নি, কিঞ্চিত স্মৃতি হারিয়েছে। আমি এখনও মাঝে মাঝে চমকে উঠি সেই অ্যাক্সিডেন্টের কথা ভেবে। ভাবতেও ভয় লাগে, যদি সানায়ার কিছু হয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। একটা অপরাধ বোধ সারা জীবন কাঁধে করে বয়ে বেড়াতে হতো। ফারহানের বেলা শেষ হতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। শব্দগুলো গিলে ফেলেছে নিঃশব্দ শোক আর অনুতাপ। অরণ্য, ফাহিম, রায়ান, রাহুল, আদিত্য, পাঁচজনেই একসাথে চুপ করে গেল। কারো মুখে আর কথা নেই, ভাষাও হারিয়ে ফেলেছে বোধহয়। কিছুক্ষণ পর অরণ্য ধীরে ধীরে বলল, তুই তো আসলে কাঁধে একটা বিশাল বোঝা নিয়ে বেঁচে আছিস রে ভাই। কিন্তু তুই এতদিন কারো সঙ্গে কিছু বলিসনি কেন? ফারহান এক চিলতে হেসে বলল, কারণ তখন বুঝিনি ভুল করে অনুতাপে মরা, সেটাই হয়তো আমার শাস্তি। সানায়াকে আমি ছোট ভেবে দূরে ঠেলে দিয়েছিলাম, অথচ সেই ছিল আমার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য বাঁধন। আজ যখন ওর চোখে আমার চিনবার একটা কণাও নেই, তখন বুঝি আমি কাকে হারিয়েছি। এই কথা বলার পর ফারহানের কণ্ঠ এতটাই ভারী হয়ে গেল, নিজের গলার ভেতরেই আটকে যাচ্ছে প্রতিটা শব্দ। রায়ান এবার একটু এগিয়ে এসে কাঁধে হাত রেখে বলল, ভাই, এখন যদি তুই চাস সব ঠিক করার, তবে তোদের জন্য আমরা আছি। তুই শুধু বল আমরা কিভাবে তোকে হেল্প করতে পারি। রাহুল মাথা নেড়ে এবার একটু গম্ভীর সুরে বলল, হ্যাঁ ঠিক, এখন বল আমরা কি করতে পারি। তুই কি চাস আমাদের মধ্যে আবার পরিচয় করিয়ে দিই? ভাবিকে আবারও তার প্রেমে পড়িয়ে দেব, নাকি কোনো সিনেমার মতো জোর করে নিয়ে আসি কোথাও? ফারহান মাথা নাড়িয়ে বলল, না, সেটার প্রয়োজন নেই। ও নিজে থেকেই আমাকে চিনতে পারবে, এটা আমার বিশ্বাস। ওর মনে কিছু না কিছু অবশ্যই আছে, আমি সেটা ওর চোখে দেখেছি। কোনো একটা বন্ধন, কোনো অদৃশ্য টান এখনও আছে আমাদের মাঝে। আমি চাইলেই সব বলে দিতে পারি, কিন্তু ও যেন নিজেই মনে করে ফেলে, এটাই আমি চাই। ওর সম্মতির বাইরে কিছু করতে চাই না। ফাহিম একগাল হেসে বলল, বুঝছি ভাই, তুই প্রেমিক শ্রেণীর শেষ প্রতিনিধি। কিন্তু ভাই, কাজটা যতই সহজে করিস না কেন, একবার মনে করাই দে ওকে, এই লোকটা ছিল তোর লাইফের হিরো। পরে ধীরে ধীরে বাকিটা আমরা দেখব কেমনে তুলে ধরা যায়। রাহুল টেবিলে চাপড়ে উঠল, হ্যাঁ ভাই, মিশন সানায়া স্মৃতি রিকভার শুরু হোক, এইটা হবে আমাদের টিমের পরবর্তী প্রজেক্ট। আর হ্যাঁ, এটার জন্য আমাদের একটা প্ল্যান লাগবে, ঠিক সিনেমার মতো, বুঝছিস? ফারহান আবারও তাচ্ছিল্য হাসল। ফাহিম এবার সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞাসা করল, সানায়া এখন কোথায়? দেশে আছে তো? ফাহিম মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঢাকাতেই আছে। সত্যি বলতে আমার চোখের সামনেই থাকে। তবে ওর মাকে আমি ঠিক বিশ্বাস করি না। আমার হিটলার শ্বশুরের বউয়ের মধ্যে কোনো একটা সমস্যা আছে। অরণ্য অবাক হয়ে বলল, মানে কেন? ফারহান এক দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণ আমার মনে হয় সানায়ার মেমোরি রিকভারি বন্ধ করতে সবচেয়ে বেশি ইচ্ছা যার, সে হচ্ছে ওর মা। সে চায় না সানায়া অতীত মনে করুক, আমাকে মনে করুক। তার ধারণা আমি শুধু ওর মেয়ের জীবনেই না, মানসিক সুস্থতারও ক্ষতি করেছি। মহিলার মাথা খারাপ আছে বোধহয়। সাইমাকেও খুব অত্যাচার করে কানাডাতে। ঘরটা আবারও ভারী হয়ে উঠল। অনেকক্ষণ ভাবনা চিন্তা করে হুট করে উঠে পড়ল অরণ্য।
শার্টের হাতা গোটাতে গোটাতে বলে উঠল, ভাই সব, আর সময় নষ্ট করা উচিত হবে না। চল আমরা বেরিয়ে পড়ি, সানায়া ভাবিকে খুঁজে বের করি, আর কি করা যায় প্ল্যান করে ফেলি। মিশন সানায়া মেমোরি রিকভারি শুরু হবে এখন। লেটস গো। সবাই মাথা নেড়ে উঠে পড়ল। তোড়জোড় করে যেই না বেরোতে যাবে ঘর থেকে, তখনই ফারহান বলল, কই যাস? রাহুল বলল, আরে বাপ, প্ল্যান করতে। বউ ফেরত পাওয়ার ইচ্ছে নাই নাকি? ফারহান বাঁকা হেসে বলল, তা তো আছে, বাট আমার বউয়ের প্রেজেন্ট ইনফরমেশন তো নিয়ে যা। অরণ্য সহ সবাই ভ্রুকুচকে তাকিয়ে বলে উঠল, মানে? নাম তো শুনলামই, সানায়া। ফারহানের বাঁকা হাসি তীব্র হলো। থুতনিতে আঙ্গুল বুলিয়ে নির্বিকার ভঙ্গিতে সে জানান দিল, নো বন্ধু, বর্তমানে আমার বউয়ের নাম ঈশানী সরকার, স্টুডেন্ট অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি, অর্থাৎ আমি যেখানে প্রফেসর, সেই ভার্সিটির স্টুডেন্ট আমার বউ। ফার্স্ট ইয়ারে পড়ে। তোরা জানলে আরও অবাক হবি যে আমার বউয়ের ডিপার্টমেন্টের আমিই প্রফেসর। বউ আমার ছদ্মনামে নেচে দুলে বেড়াচ্ছে আর কি। সরি স্যার, এটা আমাদের নিয়মের বাইরে। আমরা এভাবে কোনো স্টুডেন্টের ইনফরমেশন পাবলিককে বলতে পারি না। প্রিন্সিপালের কথায় ভ্রুকুচকে তাকালো কালো জ্যাকেট পরিহিত আগন্তুক। কালো শার্টের উপর কুচকুচে কালো জ্যাকেট পরেছে লোকটা। মাথায় কালো রঙা হ্যাট, চোখে সানগ্লাস, আর হাতে অনেকগুলো রূপোর আংটি। এক দেখাতে যে কেউ মাফিয়া ভেবে নিবে, তবে যথাসাধ্য ভদ্র হওয়ার চেষ্টায় রয়েছেন আগন্তুক। অচেতনভাবে প্রিন্সিপাল সাহেব নিজের কলমটা হাতে নিয়ে টেবিলের উপর ঠুকতে থাকেন। সামনে বসা লোকটার দিকে একবার তাকাচ্ছেন, আবার কপালে ভাঁজ ফেলছেন। ঘরের বাতাসটাও ভারী হয়ে উঠেছে। লোকটা এতক্ষণ চুপচাপ বসেছিল, এখন ঠান্ডা গলায় বলল, দেখুন স্যার, আমি কিন্তু বলেছি আমার কথাটার গুরুত্ব আছে। যদি আপনি সহায়তা করেন, আপনার ইউনিভার্সিটির কারোর ক্ষতি হবে না। আমি কারো ক্ষতি করতে আসিনি, বিষয়টা বুঝুন। প্রিন্সিপালের কণ্ঠ শক্ত, কিন্তু চোখে সন্দেহের ছাপ। আপনার কথা যতই গম্ভীর হোক, এখানে আমাদের স্পষ্ট নীতিমালা আছে। ছাত্রছাত্রীদের ব্যক্তিগত তথ্য কাউকে দেওয়া যায় না, এটা আমাদের নীতির বাইরে। কালো রঙে মোড়ানো লোকটা এবার চেয়ারে হেলান দিয়ে বসলেন। আঙ্গুলের উপর আংটিগুলো টেবিলের উপর ঠুকতে থাকে একটার পর একটা। সানগ্লাসের আড়ালে তার চোখ দেখা না গেলেও চোখের দৃষ্টি যেন পুরো ঘরটা স্ক্যান করছে। লোকটা ধীরে ধীরে বলে উঠল, আপনার ইউনিভার্সিটিতে একজন ছাত্রী পড়ে, যার বাবা অসুস্থ, যার গত কয়েক মাসের অ্যাটেন্ডেন্স একটু কম। হঠাৎ ক্লাসে আসা বন্ধ করে দিয়েছে। আমি শুধু জানতে চাচ্ছি সে এখন কেমন আছে, কোথায় আছে, আর কিছুই না। প্রিন্সিপাল এবার একটু ধৈর্য হারিয়ে বললেন, আপনি হয়তো ভুল জায়গায় এসেছেন। এই রকম তথ্য চাইলেই দেওয়া যায় না, তা সে যত উদ্বিগ্ন আত্মীয়ই হোক না কেন। ছাত্রছাত্রীরা এখানে নিরাপদ এবং তাদের গোপনীয়তা আমাদের দায়িত্ব। সরি স্যার, এটা আমাদের নিয়মের বাইরে। আমরা এভাবে কোনো স্টুডেন্টের ইনফরমেশন পাবলিককে দিতে পারি না। লোকটা এবার একটু ঝুঁকে বসে, তার কণ্ঠে হঠাৎ ঠান্ডা ভাবটা উবে যায়, একটু চেপে ধরা স্বর। আপনি তো জানেন না আমি কে, কিন্তু আমি জানি এই ক্যাম্পাসে কি ঘটে, কে কার সঙ্গে কোথায় যায়, কি নিয়ে কে চিন্তিত। আমি জানি এই ইউনিভার্সিটিতে কোনো একজন প্রফেসর এবং কোনো একজন ছাত্রী, তাদের দুজনের সম্পর্ক স্বাভাবিক নয়। এই কথাটা বলার সময় তার ঠোঁটে অদ্ভুত এক রহস্যময় হাসি খেলে যায়। ঘরের আলো নিস্তব্ধ হয়ে ওঠে, সময় থমকে যায় কয়েক সেকেন্ডের জন্য। প্রিন্সিপালের মুখে কিছুটা বিস্ময়, কিছুটা অস্বস্তি। আপনি ঠিক কি বলতে চাইছেন, মানে কি এসবের? লোকটা এবার ঠোঁট বাঁকিয়ে বললেন, ওকে ফাইন, আপনার স্টুডেন্টদের ইনফরমেশন নাই দিলেন, তাহলে একজন প্রফেসরের ইনফরমেশন দিন প্লিজ। জোসেফ হ্যারিস নামে একজন প্রফেসর আপনাদের ভার্সিটিতে রয়েছে? প্রিন্সিপাল প্রথমে মুখ কুঁচকালেও খানিকক্ষণ ভেবে বললেন, না, এই নামে কোনো প্রফেসর নেই। লোকটা ভ্রু কুঁচকে তাকালো। শিওর? প্রিন্সিপাল মাথা নেড়ে বললেন, নামটা শুনে ব্রিটিশ মনে হচ্ছে, আর এরকম টাইপের নামের কেউ এই ভার্সিটিতে নেই, এই সম্পর্কে আমি শতভাগ নিশ্চিত। লোকটা এবার ঠোঁট বাঁকিয়ে দুঃখী স্বরে বলল, ওহ ব্যাড লাক,
যে স্টুডেন্টের সম্পর্কে জানতে চাইছি তার ইনফরমেশন দিলে আপনার জন্য ভালো হতো। আমাকে হেল্প না করে বড় ভুল করলেন। প্রিন্সিপাল রেগে গেলেন। হোয়াট দ্য হেল, কি বলতে চাইছেন আপনি? লোকটা দাঁড়িয়ে পড়ে এবার। ধীরে ধীরে হাতটা ঠিক করে। ঠিক কিছু না স্যার, আমি কেবল পর্যবেক্ষণ করছি, কিন্তু যখন সত্যিটা সামনে আসবে তখন যেন কেউ বলতে না পারে আমার জানা ছিল না। আপনি যদি ছাত্রী সম্পর্কে কিছু বলতে না পারেন, অন্তত আপনার একজন প্রফেসর সম্পর্কে তো বলতেই পারতেন। যিনি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, কিন্তু তার অতীতটা বেশ ধোঁয়াশা, এবং যার জীবন আজও কাউকে ভাষা জলের মতো স্পষ্ট নয়। এই কথা বলেই সে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে যায়, আর পেছনে রেখে যায় এক রহস্য যার কিনারা এখনই হবে না। প্রিন্সিপাল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে নিচের দিকে তাকান। কালো পোশাক পরিহিত কিছু লোককে নিয়ে দরজা পেরোচ্ছে লোকটা, যেন কেন সিনেমার দৃশ্য। কে সে? কোন ছাত্রী? কোন প্রফেসর? কাদের সম্পর্কে লোকটা জিজ্ঞাসা করে গেল? সব প্রশ্ন জমা রইল ধোঁয়াশায়, উত্তরের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। নেটওয়ার্কের অবস্থা খুব বাজে। এতবার কল করার পরেও কল ঢুকছে না রাহুলের নাম্বারে। বেশ চিন্তিত হয়ে পড়ল ফারহান। তার আজকে অবশ্যই রাহুলের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করা প্রয়োজন। কল দিতে দিতেই গাড়ি থেকে নামলো ফারহান। আজকে ভার্সিটিতে একটু দেরি করে এসেছে। এতদিন তাড়াতাড়ি আসতো, তবে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল আজ। বিষয়টা নিয়ে সে নিজেও বড় বিরক্ত। ফারহান তখনও ফোনে রাহুলের নাম্বার ডায়াল করতে করতে হাঁটছে। বারবার চেষ্টা করেও সংযোগ স্থাপন হচ্ছে না। মোবাইল স্ক্রিনে কলিং শব্দটা ঝুলে থাকলেও ওপাশে কোনো সাড়া নেই। তার চিন্তার ভাঁজ আরও গভীর হয়। এভাবে তো আর চলতে পারে না, আজই কথা বলতে হবে, আজই। এমন সময় হঠাৎ করেই কিছু একটার সাথে ফারহানের ধাক্কা লাগে। ফারহানের চোখ তখনও মোবাইল স্ক্রিনে, তাই দৃষ্টি না রেখে কারোর সঙ্গে ধাক্কা খেয়ে একটু সরে দাঁড়ায় সে। সরি। মুখ থেকে শব্দটা বেরোনোর আগেই চোখ পড়ে সামনের লোকটার দিকে। চোখের দৃষ্টি এক মুহূর্তে সব পাল্টে দেয়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কালো শার্ট, কুচকুচে কালো জ্যাকেট, চোখে সানগ্লাস, মাথায় কালো হ্যাট, হাতে একাধিক রূপার আংটি। চোখ কুচকে তাকালো ফারহান। এমনভাবে তাকালো যেন এই ধাক্কাটা শুধু শরীরে নয়, অতীতের কোনো গোপন স্তরে গিয়ে পৌঁছেছে। ফারহানের চোখ চওড়া হয়ে আসে। তার মুখে কোনো কথা নেই, শুধু দৃষ্টি। এই মানুষটাকে কোথায় যেন দেখেছে সে, কিন্তু কোথায়, কখন, কে এই লোক? লোকটাও থমকে দাঁড়ায়। ফারহানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। মুখে বিস্ময়ের ছাপ থাকলেও সে খুব দ্রুত সেটা ঢেকে ফেলে। ঠোঁটের কোণে হালকা এক রহস্যময় হাসি খেলে যায়। কিছুক্ষণ তাকিয়ে তারপর হঠাৎ মুখ ফিরিয়ে নেয় সে। ধীরে ধীরে চলে যেতে থাকে ডিপার্টমেন্ট ভবনের বিপরীত দিকে, যেন কিছুই হয়নি এমন ভাবে। কিন্তু ফারহান দাঁড়িয়ে থাকে, মোবাইলটা হাতেই, দৃষ্টি স্থির সেই চলে যাওয়া কালো পেছনের দিকে। কিছু একটা অস্বাভাবিক, খুব পরিচিত, কিন্তু ভুলে যাওয়া কোনো অতীতের মতো। তার ভ্রু কুঁচকে যায়, কপালে চিন্তার ভাঁজ পড়ে। এই লোকটা এখানে কেন, আর এমনভাবে তাকালো কেন আমার দিকে? চোখ দেখে মনে হলো খুব খুশি হয়েছে আমায় দেখে। ফারহানের ভেতরে কিছু একটা হু হু করে ওঠে। হাওয়া কেমন ভারী হয়ে আসে চারপাশে। আর তখনই মোবাইলের স্ক্রিনে কল ফেইল্ড শব্দটা ভেসে ওঠে। তবে এবার ফারহান সেটা আর দেখেও না, কারণ তার মন পড়ে আছে সেই মানুষের দিকে, যার চোখে আজ একটা প্রশ্ন ছিল, আর ফারহানের চোখে এক অমীমাংসিত উত্তর। ঈশার সাথে ফারহানের দেখা হওয়াটা মোটেও কাকতালীয় বা অনিচ্ছাকৃত ছিল না। সেই দিন ঈশা ফারহানের গাড়ির সামনে পড়েনি, বরং ফারহান ঈশাকে গাড়ি দিয়ে ফলো করেছিল। আর হুট করে ঈশা পথ পাল্টে ঘুরে যাওয়ায় ফারহান গাড়ির কন্ট্রোল হারিয়ে ধাক্কা মেরে দেয় ঈশাকে। এতে ফারহান ভয়ানক ভয় পেলেও ভাব ধরেছিল যে সে ঈশাকে চেনেও না। এমনকি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করাটাও ফারহানের বাবার কেরামতি। ইচ্ছে করেই এই ইউনিভার্সিটিতে এসেছে ফারহান। এসব জানার সাথে সাথে ঈশা বিবাহিত জানার পর ফারহানের 5 বন্ধুর সাথে চূড়ান্ত পর্যায়ে অবাক হয়ে গেল বেচারি লিলিও। হাঁ করে সে তাকিয়ে থাকলো ফারহানের দিকে।
একটু আগেই লিলি ঈশাকে ক্যান্টিনে রেখে লাইব্রেরিতে এসেছে, কারণ সুমাইয়া নামের এক ক্লাসমেট তাকে জানিয়েছে যে প্রফেসর ফারহান আহমেদ লিলিকে লাইব্রেরিতে আসতে বলেছে। প্রথমে লিলি ভেবেছিল সারপ্রাইজ টেস্টে বড়সড় বাসটা খাওয়ার জন্য স্যার মেবি ডেকেছে, কিন্তু লাইব্রেরিতে এসে ফারহানের সব কাহিনী শুনে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা ঘুরতে শুরু করে লিলির। হাঁ করে মনে মনে হিসেব মেলানো শুরু করে সে। সত্যতা যাচাই করতে পারছে না। লিলির অবস্থা বেগতিক দেখে ফারহান এবার হাতে থাকা বইটার পাতা উল্টিয়ে পড়ল। আপনার বান্ধবীর স্মৃতি নেই মিস লিলি, হয়তো এটা আপনি জানেন। লিলি এ পর্যায়ে তৎক্ষণাৎ মাথা নেড়ে জবাব দিল, জি স্যার, আমি আজ করতে পেরেছিলাম। মাঝরাতে মাঝে মাঝে মাথা ব্যথায় চেঁচিয়ে ওঠে আর বলে যে কিছু মনে করতে পারছি না। ওর আসলেই অ্যাক্সিডেন্টের পরই স্মৃতি গেছে, কারণ অ্যাক্সিডেন্টের আগের ঘটনাগুলো ও একটু কিছু মনে করতে পারে না। ফারহান এবার মাথা নেড়ে বলল, এখন কথা হলো আমার আপনার সাহায্য দরকার। আপনি একটু সহযোগিতা করলে আমি খুব তাড়াতাড়ি নিজের বউটাকে নিয়ে ফিরে যেতে পারতাম। যদিও আমি চাই না সরাসরি মিস ঈশানীকে কিছু বলতে, কারণ ধাক্কাটা নিতে পারবে না। লিলির চোখ এখনো বিস্ময় টনটন করছে, মাথায় যেন শব্দ হয়ে ঘুরছে একটাই বাক্য, নিজের বউটাকে নিয়ে ফিরে যেতে পারতাম। সর্বনাশ, ঈশা তাহলে প্রফেসর ফারহানের বউ? এই কথা সিনিয়র আপুরা জানলে যতটা ছ্যাঁকা খাবে, তার থেকে বেশি অবাক পাগল হবে ঈশা। আহারে বেচারি, খুব তাড়াতাড়ি একটা বড় চমক অপেক্ষা করছে ওর জন্য। হার্ট অ্যাটাক করার সম্ভাবনা 99.99%। লিলি বিষয়টা আবারও যাচাই করতে চাইল। ঠোঁট কাঁপিয়ে বলল, স্যার, ঈশা আপনার সত্যিই আপনার বউ? ফারহান এবার বইয়ের পাতা বন্ধ করল, চোখ তুলে স্থির দৃষ্টিতে তাকালো লিলির দিকে। ভেতরটা যেন দীর্ঘদিন চেপে রাখা এক কষ্টে ঝাপসা হয়ে উঠেছে তার। দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, বিয়েটা হয়েছে প্রায় 5 বছর আগে। কথাটা ঘরের বাতাস ভারী করে দেয়। লাইব্রেরির কোনায় বসে থাকা কয়েকটা চেয়ার পর্যন্ত নড়ে চড়ে ওঠে মনে হয় লিলির। সে চোখ নামিয়ে আঙ্গুলে থাকা রাবার ব্যান্ডটা টানতে লাগলো নিঃশব্দে। লিলির কণ্ঠটা এবার খানিকটা টেনে ধরে, কিন্তু স্যার, আপনি যখন ওর সামনে গাড়ি দিয়ে ইচ্ছে করে ধাক্কা দিলেন, সেটা? না, ধাক্কাটা ইচ্ছে করে দেইনি। পাগল নাকি? আমি আমার পাখির মতো বউটাকে ইচ্ছে করে ধাক্কা দিব কেন? আমি শুধু ওকে অনেকদিন পর খুঁজে পেয়েছি দেখে ফলো করছিলাম। ভেবেছিলাম একবার শুধু দেখব, তারপর চলে যাব। কিন্তু ও হুট করে রাস্তা বদলে ফেলায় আমি কন্ট্রোল হারিয়ে ফেলি। লিলি কেমন স্থির হয়ে গেল এবার। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, আর এখন স্যার, এখন আপনি চান আমি কি করব? ফারহান এবার একটু ঝুঁকে এলো টেবিলের উপর, কণ্ঠটা নিচু কিন্তু গভীর করে বলল, আপনি শুধু ওর পাশে থাকবেন, ওর প্রতিটা আচরণ আমাকে জানাবেন। ও কি বলছে, কি ভাবছে, কি খুঁজছে, এইসব। আমি শুধু ওকে আবার ফিরে পেতে চাই, কিন্তু জোর করে নয়। ওর মনের ভেতর যে শূন্যতা তৈরি হয়েছে, সেটা আমি ধীরে ধীরে ভরাতে চাই, নিজের পরিচয় ছাড়াই। লিলি একটানা তাকিয়ে রইল ফারহানের চোখের দিকে। বহু প্রশ্ন, বহু দ্বন্দ্ব তার মনের গহীনে জমা থাকলেও আজ কিছু একটা ছিল ফারহানের চোখে, হয়তো অসহায় ভালোবাসা। কিছুক্ষণ পর সে নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা, আমি চেষ্টা করব স্যার। ফারহান এবার হালকা হাসল। এখন আপনি বলুন, সেদিনের সারপ্রাইজ টেস্টে ডাব্বা মারলেন কেন? চোয়াল ঝুলে পড়ল লিলির। ঠোঁট উল্টে তাকিয়ে রইল ফারহানের দিকে। সে এতক্ষণ এই ভয়টাই পাচ্ছিল। এতক্ষণ সুন্দর আলাপ করে শেষে কিনা এখানে এসেই থামল। কি আর করার, ডাব্বা যখন মেরেছে তখন তো শুনতেই হবে। মেকি হেসে মাথায় অজুহাতের এক বস্তা খিচুড়ি পাকানো শুরু করলো সে।